যারা টিচিং কে পছন্দ করে বা টিচিং চুজ করবে সেক্ষেত্রে দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে চাকরিটার ফিউচার কি স্থায়ী কিনা, আর সেকেন্ড হচ্ছে এই সেক্টরে বা যেই জায়গায় আমি জয়েন করছি সেখান থেকে আমার টিচিং এর পাশাপাশি আরো কিছু করার সুযোগ আছে কি। ক্যামব্রিয়ান হচ্ছে এমন একটা কলেজ আসলে যেখানে সারাক্ষণই ওরা টিচারদেরকে স্টুডেন্টদেরকে এঙ্গেজ রাখে, পড়াশোনার মধ্যে রাখে। তো ওইখানে আমি আসলে এত বেশি এঙ্গেজ হয়ে যাই, পরবর্তীতে আর কখনো বিসিএস পরীক্ষা বা সরকারি পরীক্ষা দেওয়ার সুযোগও হয় নাই, প্রিপারেশনও নিতে পারি নাই। অর্থাৎ তারা আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, সেক্ষেত্রে আমি কিন্তু তাদের এক প্রকার মেন্টরই বলা যায়, কিন্তু আমি তাদের টিচার। তারা অনেক সময় টিচারকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে, অনেক সময় ফ্রেন্ডদেরকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে। ইন্সপিরেশনের জন্য কখনো আসলে মেন্টর হতে হয় না, ইন্সপিরেশন যে কারো থেকে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। স্টুডেন্টদের সামনে আসলে আমি নার্ভাস হচ্ছিলাম না, কিন্তু পিছনে যে তিনজন স্যার বসে আছেন বা ক্যান্ডিডেট আমার প্রতিদ্বন্দ্বীর কথা ভেবে আমার একটু নার্ভাস কাজ করছিল। কিন্তু আমি যখন শুরু করি তখন চিন্তা করলাম যে আমি জবটা হইল না, না হয় হবে না। আগ্রাবাদ মহিলা কলেজে আমি জয়েন করি 2023 সালের অক্টোবর। আমার মনে হয় টিচিং এ যদি কেউ কন্টিনিউ করতে চায়, টিচার হিসেবে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, এই দুইটা সেক্টরে প্রথম ফোকাস করতে হবে। বিসিএস শিক্ষা ক্যাডারের মাধ্যমে সরকারি কলেজে জব করা, প্লাস হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এমপিভুক্ত কলেজগুলোতে জয়েন করা। এছাড়াও ক্যান্টনমেন্ট গুলোতে যে বাহিনীর যে কলেজগুলো আছে সেগুলোতেও চাইলে তারা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে। হ্যালো দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে। আমাদের সাথে আছেন আবু সাইদ আরজু, আমাদেরই কাছের বন্ধু। তো ওনাকে নিয়ে আমরা এই এপিসোডটা সাজিয়েছি। আশা করছি আপনারা অনেকগুলো ভালো ইনসাইট পাবেন। এবং আরজু স্যার অনেক পপুলার এই চিটাঙে। তো চিটাং এর যারা ছাত্র আছে, যারা এনথুসিয়াস্টিক আছেন কেমিস্ট্রির উপরে এবং কেমিস্ট্রি পড়াশোনার উপরে, আপনারা অনেক তথ্য এই এপিসোড থেকে পাবেন আশা করছি। তো আমি আগে চলে যাব হচ্ছে আমার কোহোস্ট মাহবুব ভাইয়ের কাছে। তো মাহবুব ভাই, আপনি আর্য ভাই সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, তাইব ভাই যা বললেন। তো আরজু সাহেব আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন, ওনার অনেক ব্যস্ততার মধ্যেও তাকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। তো আশা করছি আজকে আমরা অনেক কিছু জানতে পারবো ওনার সম্পর্কে। উনি বর্তমানে চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজে শিক্ষক হিসেবে আছেন, রসায়নের শিক্ষক হিসেবে আছেন। তো আরজু সাহেব যদি আপনার সম্পর্কে একটু দর্শকদের কিছু বলতেন। ধন্যবাদ মাহবুব ভাই, সাইফ ভাই, এত সুন্দর একটা আয়োজনে আপনাদের সঙ্গে আমাকে নেওয়ার জন্য। আমি মোহাম্মদ আবু সাইদ আরজু। আমি বর্তমানে প্রভাষক হিসেবে আগ্রাবাদ মহিলা কলেজে কর্মরত রয়েছি। আমি এর আগে শিক্ষকতা করেছি ইসলামী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেখানে লেকচারার হিসেবে আমি কর্মরত ছিলাম। ছিলাম চট্টগ্রাম ক্যামব্রিয়ান কলেজে দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কেমিস্ট্রিতে জব করেছি। আমার পড়াশোনা হচ্ছে চিটাং ইউনিভার্সিটি থেকে। চিটাং ইউনিভার্সিটি থেকে আমি অর্গানিক কেমিস্ট্রিতে মাস্টার্স সম্পন্ন করি। আর বর্তমানে হচ্ছে টিচিং এ আছি আগ্রাবাদ মহিলা কলেজে, পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষা সেবামূলক কাজে জড়িত রয়েছে। আমরা আসলে প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার শুরুটা কিভাবে হয়েছিল, অর্থাৎ যদি আমরা একটু পিছনে ফিরে যাই, যে ক্লাস 8 9 বা তখন থেকে, যে আপনার সায়েন্সের সাথে শুরুটা কিভাবে, বা সায়েন্সের পরে কিভাবে চিন্তা করলেন, কলেজটা কিভাবে হলো, এরপরে কেমিস্ট্রিতে কিভাবে আসলেন। তো এইটা যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ তাইব ভাই। আসলে এটা লাইফের অনেকগুলো স্টেজ থাকে, তো আমার লাইফও ঠিক সেম ছিল। সায়েন্সে নেওয়ার ইচ্ছা বা সায়েন্স নিলে কি হবে সেই সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা আমার কখনোই ছিল না। কিন্তু মা বাবা সবসময় বলতো যে সায়েন্স নিতে হবে, ডাক্তারি পড়তে হবে, কারণ ওনাদের একটাই স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব। তো ওনাদের ইচ্ছা পূরণের জন্য হলো আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করি। পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দেওয়ার পর আমি মেডিকেলে সুযোগ পাই নাই বা চান্স পাই নাই যে কোনো কারণে হোক। পরবর্তীতে বাবার উৎসাহে আমি চিটাং ইউনিভার্সিটি সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সহ ৩ ৪টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই। তো সেখানে ২ ৩টা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছি। পরবর্তীতে যেহেতু আমি চট্টগ্রামের মানুষ, সেই হিসাবে চট্টগ্রাম ইউনিভার্সিটিকেই বেছে নিই। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পাই। আর কেমিস্ট্রি সাবজেক্টটা চয়েস করার পেছনে যদি কোনো কারণ বলি, আসলে কেমিস্ট্রি সাবজেক্টটা সাবজেক্ট হিসেবে কেমিস্ট্রিকে চয়েস করার কোনো কারণ আমার কাছে ছিল না। আমার যতটুকু মনে পড়ে তখন, এখন তো সাবজেক্ট চয়েসটা অনলাইনে দিতে হয়, কিন্তু আমাদের সময় ওই সাবজেক্টের চয়েসের জন্য আমাদেরকে ভাইভাতে ডাকা হতো। সেখানেই আমাদেরকে স্যাররা জিজ্ঞেস করতেন যে তুমি কি করবা, সিরিয়ালি ডাকা হইতো এবং বলতো যে তুমি কোন সাবজেক্ট করবা। তো যথারীতি আমার আগে যারা ছিল দেখলাম যে সবাই কেমিস্ট্রি নিচ্ছে। তো আমি চিন্তা করলাম সবাই কেমিস্ট্রি নিচ্ছে, আমি কেন নিব না, আমিও কেমিস্ট্রি। তো তখনই আসলে কেমিস্ট্রি আমি সাবজেক্ট হিসেবে চুজ করি। এর পেছনে অন্য কোনো কারণ নাই, সবাই নিচ্ছে দেখে আমি নিয়েছি।
ভালো লাগার কোনো ব্যাপার ছিল, ব্যাপারটা এরকম না। সবাই নিচ্ছে সেজন্য আমি নিয়েছি। বা এটার ক্যারিয়ার কি, ভবিষ্যতে কি হবে, এটা পড়লে কি হবে, এই ধরনের কোনো সুস্পষ্ট ধারণা আমার ছিল না তখন। তো আমি যখন মানে হ্যাঁ, আমরা আবার যাব আপনার কলেজ লাইফে যাব কিছুটা, কারণ আপনি যেহেতু এখন শিক্ষক হিসেবে আছেন একটা কলেজে, আপনার কলেজে আপনি কিভাবে কেমিস্ট্রিটা এনজয় করেছেন সেটাও আমরা জানবো। তবে আমি আসলে যেহেতু আমরা একই ডিপার্টমেন্টে ছিলাম, তো আমাদের ক্ষেত্রে আসলে সেটাই মনে হয়েছে যে যেহেতু সামনের সাবজেক্ট কেমিস্ট্রি, সো আমরা কেমিস্ট্রিতেই যাই। তো পরেরটা পরে বোঝা যাবে, আগে কেমিস্ট্রিটা পড়ি। এবং এক্স্যাক্টলি, আমরা আমরা তখন হুম, শুনতাম যে সিরিয়ালি হচ্ছে আমাদের এই ইউনিটে হচ্ছে যে অ্যাপ্লাইড ফিজিক্স, তখন তো অ্যাপ্লাইড ফিজিক্স ছিল, এখন অ্যাপ্লাইড ফিজিক্স। এখন সম্ভবত সেটা ট্রিপলি হয়েছে। তা আমাদের ট্রিপলে হয়ে হচ্ছে গেছে। সায়েন্স সাবজেক্টে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা অ্যাপ্লাইড ফিজিক্স ছিল, সেকেন্ড ছিল সিএসসি। তো আমরা এই দুইটা আচ্ছা। সাবজেক্টে খুবই কম সংখ্যক আসন ছিল, আমার যতটুকু মনে পড়ে সম্ভবত 25 এইরকম এরকম আসন ছিল, কাছাকাছি। অ্যাপ্লাইড ফিজিক্সে 25 ছিল। 25 ছিল। তো আমরা যখন দেখলাম যে শুরু থেকে সিরিয়ালি যখন ডাকা হয়েছে, সবাই প্রথমে অ্যাপ্লাইড ফিজিক্সটাকে বেছে নিয়েছে। তারপরে কয়েকজন হচ্ছে তারা সিএসসি কে বেছে নিল। যখন এই দুইটা সাবজেক্ট শেষ হয়ে গেল আসলে চয়েস লিস্টে, তখন সবার পছন্দের তালিকায় সব সাবজেক্টের মধ্যে সবার প্রথমে ছিল কেমিস্ট্রি। তো সবাই কেমিস্ট্রি নিচ্ছে। তো তখন আমরা ভাবলাম যে আমরা পিছনের গুলো কেন নিব, এটা যেহেতু সবাই ভালো বলছে, এটা নিচ্ছে, তাহলে আমরা এটা নিব। আর সেই হিসাবে আমরা আসলে এই সাবজেক্টটা চয়েস করি। আমরা বলতে, যেহেতু আপনারাও কেমিস্ট্রি মানুষ, আমার যতটুকু মনে পড়ে আপনারাও আমার সাথে ছিলেন, বা হ্যাঁ, আপনাদের চয়েসটাও এরকম হওয়ার কথা, এখানে যতটুকু মনে ব্যতিক্রম আছে আমার। একজন আছেন, মাহবুব ভাই ব্যতিক্রম। উনি আচ্ছা, কেমিস্ট্রিকে মাহবুব পছন্দ ভাইয়ের না, করে ক্ষেত্রে, আরজু কেমিস্ট্রিতে চলে আসছেন। মাহবুব ভাইয়ের হ্যাঁ, ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, উনি কেমিস্ট্রি পছন্দ করেই হয়তো কেমিস্ট্রিতে না, জয়েন ঠিক করেছেন আর কি। ঠিক তা না। আমিও কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স পাওয়া যায় কিনা সেজন্যই ভাইভাতে গিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি পাইনি। হুম, এবং এরপর আমার মনে আছে আমি আবার এই অ্যাপ্লাইও করেছিলাম যে সেকেন্ড থার্ড ওইসব ভাইভাতে পাওয়া যায় কিনা, কিন্তু ততদিনে আমি শেষে পেতাম, একদম লাস্ট ভাইভাতে পেতাম, কিন্তু তার আগেই কেমিস্ট্রির লোকজনের সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে যায়। সেখানে আসলে আমার ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়, আর যাওয়া হয়নি। আমার মনে আছে প্রথম দিন কিন্তু আরজু ভাইয়ের সাথে দেখা হয়েছিল আমার। Yes, yes. তো উনি আচ্ছা। বলেছিলেন যে ইন্টারমিডিয়েটে সেকেন্ড ইয়ারে অর্গানিক কেমিস্ট্রি উনি খুবই এনজয় করেছিলেন। কেমিস্ট্রি নিয়ে এটাও একটা কারণ, এটা আমার মনে পড়ছে। তো Okay. আরজু ভাইকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আরজু ভাই তো কেমিস্ট্রির সাথে প্রায় 1.5 দশক ধরে আছেন, যদি আমি ইউনিভার্সিটি থেকে শুরু করি। আর আরও ব্যাকে শুরু করলে তো 2 দশকেরও বেশি। তো আপনার এই দীর্ঘ জার্নিতে কখনো কি এরকম মনে হয় বা মনের মধ্যে আসে যে কেমিস্ট্রি না পড়ে অন্য কিছু পড়লে হয়তো আরো ভালো হতো, এরকম কখনো মনে হয় নাকি? সত্যি বলতে, আমি যখন ইউনিভার্সিটিতে সুযোগ পাই কেমিস্ট্রিতে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও আমি অতটা এনজয় করতাম না, কারণ আমার কাছে বারবারই মনে হতো যে আমি ডাক্তারিতে টিকলাম না, মা বাবার আশাটা পূরণ করতে পারলাম না, আমি কিছুতেই এনজয় করতে পারছিলাম না। আর এইটার পেছনে অবশ্য আমাদের ফ্রেন্ড সার্কেল একটা বড় দায়ী। আমরা যারা মোটামুটি ফ্রেন্ড ছিলাম একসাথে, অনেকেই ম্যাক্সিমাম ডাক্তারিতে চান্স পেয়েছে। আমাদের ফ্রেন্ড গুলোর নাম আমরা মেনশন না করি, তারা ম্যাক্সিমামই ডাক্তারিতে চান্স হুম হুম পেয়েছে। হুম তো তারা ডাক্তারিতে চান্স পাওয়ার পরে যেটা দেখা গেল যে ওরা ডাক্তারিতে চান্স পেয়েছে, সেই জন্য আমাদের খারাপ লাগাটা আরেকটু বাড়তি ছিল। সেই কারণে চিটাং ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েও ঠিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অতটা মানে এনজয় করতে পারছিলাম না। মনের মধ্যে কোথাও একটা কেমন যেন একটা আফসোস, বা পারি নাই, ডাক্তারিতে টিকলাম না বা হুম। পড়তে পারিনি, এরকম একটা আফসোস কাজ করছে। আর যদি বর্তমান প্রেক্ষাপটে বলি, আফটার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে এই পর্যন্ত এখন আমার কখনোই কোনো আফসোস হয় না, বিশেষ করে কেমিস্ট্রি নিয়ে তো না। এখন মনে হচ্ছে কেমিস্ট্রি লাইফ, হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব থেকে বলতে পারি আসলে জীবন মানেই এখন রসায়ন, জীবন মানেই হাইড্রোজেন বন্ধন। হ্যাঁ, খুবই নাইস আসলে। আহ, আমরাও আসলে রিলেট করতে পারি। প্রথম 1-2 বছরটা প্রত্যেকটা ছাত্রেরই মনে হয় বুঝতে সময় চলে যায়, কারণ তাদের মধ্যে একটা জিনিস থাকে যে আমি ডাক্তার হতে পারলাম না, আমি ইঞ্জিনিয়ার হতে পারলাম না। আমি আসলে আরজুর ব্যাপারটা খুব আরো ডিপলি বলতে পারবো, কারণ আমি আরজুকে খুব কাছ থেকে দেখছি, ইন্টারেও দেখছি, যখন আমরা কোচিং করতাম তখনও দেখেছি। এবং সে আসলে টপ ক্লাস ছাত্রদের একজন ছিল আর কি। তো টপ ক্লাস ছাত্র যে আরজু বলল যে সবাই চলে যাচ্ছে ডাক্তারে, এবং আমি জানতাম পটেনশিয়ালিটির দিক থেকে আরজুরও সেই ক্যাপাসিটি ছিল ডাক্তার হওয়ার, সামহাও হয়তো স্লিপ হয়ে গেছে। কিন্তু সে আসলে এতটাই পটেনশিয়াল ছিল যে কারণে হয়তো তার ইয়েটা যে ফ্রাস্ট্রেশনটাও বেশি ছিল।
তা না হলে আমি মনে করি যে টপার হয়ে বের হওয়াটা তার জন্য কোনো ব্যাপার ছিল না আমাদের, যদি চিটাং ইউনিভার্সিটি বলি। তো চিটাং ইউনিভার্সিটি টপার হই আর একেবারে লোয়ার হই। তো আরজু ভাই, আপনি, আপনার কাছে আমরা জানতে চাইবো যে ভার্সিটিতে আপনি যখন পড়েছেন আপনার আসলে কোন ক্লাসটা ভালো লাগতো, কোন সাইটটা ভালো লাগতো, মানে কেমিস্ট্রির ক্ষেত্রেই, আর ভার্সিটিতে কোনো মজার ঘটনা আছে কিনা যদি শেয়ার করতেন আর কি আমাদের জন্য। ধন্যবাদ সাইদ ভাই। ভার্সিটিতে এনজয় করতাম বলতে আমাদের স্যাররা চেষ্টা করতেন, সবাই আন্তরিক ছিলেন। হয়তো মিসকমিউনিকেশনের কারণে অনেক সময় আমরা বুঝে উঠতাম না। আমি যদি আহ, বলি, আমরা কিন্তু বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে গেছি, সেই কারণে হয়তো দেখা গেছে ইংলিশের যথেষ্ট দক্ষতা কিন্তু আমাদের মধ্যে ছিল না। তো যখন আমরা ফার্স্ট ইয়ারে উঠে এই সমস্ত লেকচার গুলো ইংলিশে শুনলাম, তখন কিছু ব্রাইট স্টুডেন্ট হয়তো এটা ক্যাপচার করতে পারতো, বাট আমার ক্ষেত্রে সেটা একটু টাইম লেগেছিল। আমি তখন ক্লাসগুলো দেখা যাচ্ছে বুঝতামই না বা এনজয়ই করতাম না, কারণ কি বলছে স্যাররা, কি পড়াচ্ছে, ওনারা খুব আন্তরিকতার সহিত পড়াচ্ছে, বাট আমি ক্যাপচার করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আসলে ওই জন্যই বললাম যে ওটা আমারই প্রবলেম ছিল, বাট সব স্যারই আন্তরিক ছিলেন। যে স্পেশালি যদি আমি কারো কথা আসলে মনে পড়ে, তবে একজন স্যারের কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় জহুর আহমদ চৌধুরী স্যার। উনি আমাদেরকে স্পেকট্রোস্কোপি পড়াতেন। উনি এই বৃদ্ধ বয়সেও এত মজা করে ক্লাসগুলো নিতেন, আমি খুব এনজয় করতাম। বিশেষ করে উনি যে এই গল্প করে মজা করে পুরা ক্লাস জুড়ে একটা প্রশ্ন লিখাইতেন, পড়াইতেন, এবং এই বয়সে তার যে প্রচেষ্টা, এটা খুবই আমার ভালো লাগতো। আমার এখনো যতদূর মনে পড়ে, ওনার কোর্সটাতেই আমি কোনো ধরনের প্রিপারেশন না নিয়ে শুধু ওনার ক্লাস করে গিয়েই পরীক্ষা দিয়ে ক্লাস পেয়েছিলাম, আমার যতটুকু মনে আছে। তো আমি ওনার ক্লাসটাই আসলে সবসময় মিস করি। ওনার প্রতি শ্রদ্ধা থাকলো আমার, খুবই আন্তরিক ছিলেন উনি। বাকি সমস্ত স্যাররাও ভালো ক্লাস নিতেন, সবার প্রতি শ্রদ্ধা, কারণ ওনারা আমাদের অনেক দেখভাল করেছেন। তারপরে যদি স্পেশালি বলতে হয়, প্রথম নামটাই জহুর আহমেদ চৌধুরী স্যারের। জ্যাক স্যার। চমৎকার, চমৎকার বলেছেন হ্যাঁ। আরজু ভাই। আপনার কাছ থেকে শাটল ট্রেন কিংবা হচ্ছে আমাদের যে দীর্ঘ 5টা পর্যন্ত ল্যাব করা লাগতো, এই রিলেটেড কোনো স্পেশাল বা মজার কোনো ঘটনা শুনতে চাচ্ছি, যদি আপনার মনে পড়ে এই মজার মুহূর্তে। মজার ঘটনা বলতে, শাটল ট্রেন তো আসলে যেটা ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা আবেগের জায়গা। এখানে প্রচুর স্মৃতি জড়াই আছে, বিশেষ করে যারা শহর থেকে আসা যাওয়া করে। তো দুঃখের ব্যাপার ছিল একটাই, কখনো সিট পাইতাম না। 7:30টার ট্রেন হোক, 8টার ট্রেন আচ্ছা, হোক, সিট কখনোই গুলো পেতো কারা আসলে? কেউ সিট পেতো না। সিট পেতাম না, কারণ আমার এখনো মনে পড়ে আমি ঝাউতলা রেলগেট থেকে উঠতাম। তো ওঠার পরে দেখতাম যে ট্রেন ফাঁকা, বাট যখন যেখানেই বসতে যাইতাম দেখতাম খাতা রাখা আছে, বই রাখা আছে, বা এমনকি পাথর কলম, রাখা আছে, কলম দিও। কলম রাখা আছে। বসতে গেলেই বলতো যে ভাইয়া সিট আছে, এখানে বসা যাবে না, কারণ 2 নম্বর গেট থেকে আমার ফ্রেন্ড উঠবে, অমুক উঠবে। তো আমার আফসোসের একটা জায়গা ছিল এটাই, সবসময় আগে উঠেও কখনো সিট পাইতাম না। আমার ইউনিভার্সিটি লাইফে আমি ঠিক কয়দিন সিটে বসে গেছি আমার ঠিক মনে পড়ছে না, তবে স্ট্রাগল করে হোক যেভাবে হোক যাইতাম। আর মজার স্মৃতি বলতে, শাটল ট্রেনের ভিতরে আসলে এত বেশি ভয়াবহ অবস্থা, আমার মনে হয় না কেউ দাঁড়িয়ে ওই জায়গায় এনজয় করে বা মজার কিছু হয়। সবাই শুধু মানে চিন্তা করে যে জার্নিটা কখন শেষ হবে, জার্নিটা কখন শেষ হবে। তারপরেও যদি মজার কোনো স্মৃতি বলতে চাই, তাহলে একদিন আমার যতটুকু মনে পড়ে যে 16 স্টেশন থেকে আমি সম্ভবত লাস্ট ম্যান হিসেবে ট্রেনটা যাচ্ছে, আমি দৌড়াই উঠছি। ওঠার পরে ট্রেনটা স্লোলি যাচ্ছে, এই মুহূর্তে একটা আপু দৌড়াই আসতেছে। তো উনি ওঠার চেষ্টা করতেছে, এখন আমি নিজেই তো দাঁড়াইতে পারি নাই, সিট পাচ্ছি না। তো আপুটাকে আমি কিভাবে তুলবো, তার উপর আবার ভিতর থেকে অনেক উৎসাহী ভাইয়ারা বলতেছে এই ভাই তোলেন না, তোলেন না, এই আপুটাকে তোলেন না। এখন এই অবস্থায় আসলে কিভাবে তুলবো, তারপরও ওনাদের পিড়াপিড়িতে পড়ে ওই আপুটাকে টেনে তুললাম আর কি। পরবর্তীতে অবশ্য আমি দাঁড়ানোর জায়গা পাইনি, ঝুলেই ছিলাম। এইটুকুই মনে আছে আমার, আর তেমন কোনো মনে রাখার মতো স্মৃতি আসলে নাই শাটল ট্রেনে। ল্যাবরেটরির মজা বলতে আসলে আমাদের তো বাকিদেরটা আমি জানি না, আমার কাছে এটা কখনোই মজার মনে হতো না যে 5টা পর্যন্ত বা 5:30 পর্যন্ত ল্যাব করা, বিশেষ করে সকাল 9টা থেকে ক্লাস স্টার্ট করে 5:30 বা 5টা পর্যন্ত ল্যাব করা, 5:30 ট্রেনে ব্যাক করা, সন্ধ্যা হুম। 7টায় এসে বাসায় পৌঁছানো। আমার কাছে এটা এনজয়েবল মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে এটা দীর্ঘ, মানে দীর্ঘ হয়ে আমাদের আরো আগ্রহটা আরেকটু কমে গেছে। তারপরেও যদি আমি বলি, আমি অর্গানিক কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল গুলো বেশ এনজয় করতাম।
অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল গুলো আমি সবসময় দেখা যেত দেওয়ার সাথে সাথে 2 থেকে 3 মিনিটে আমি করে ফেলতাম। এবং সবচেয়ে মজা লাগতো তখনই যখন দেখতাম 100% পারফেক্ট হয়েছে। আমি যতবারই করছি ততবারই পারফেকশন ছিল। আর ফার্স্ট ইয়ারে যদি বলি, আমার ইনঅর্গানিক প্র্যাকটিক্যাল তো আমার কাছে বেশ এনজয়েবল লাগছিল নতুন হিসেবে। বাট ফিজিক্যাল কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল আমি কখনোই এনজয় করতাম না, যেটা একদম সেটা একটা সত্যি কথা। কখনোই সেটাতে আমি মজা পেতাম না। আমার কাছে কেমিস্ট্রি বলতেই আমার কাছে অর্গানিক প্লাস ইনঅর্গানিকই মনে হতো। ল্যাবের ক্ষেত্রে এটাই বললাম, ল্যাব এনজয় করার মতো আসলে কখনোই হয় না। তারপর আমি আহ, শেষের দিকে আসলে বিশেষ করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই সমস্ত দিকে আমি মোটামুটি চেষ্টা করেছি এনজয় করে কাজগুলো করার। এবং আমার ওকে। মনে হয়েছে শেষের দিকে আমরা বেশ সবার সাথে একটা ভালো বন্ডিংও ছিল। ল্যাবের ভাইয়াদের সাথেও বেশ একটা ভালো বন্ডিং ছিল। মোটামুটি আমরা এনজয় করতাম, মজা করতাম, এবং ল্যাবটা তখন ভালো লাগতো আসলে। ওকে, আমার একটা সম্পর্ক প্রশ্ন মাথায় আসলো আপনার সাথে কথা বলে। আমার কাছে এটা মনে হচ্ছে যে কোয়ালিটি অফ টাইমে আপনি গুরুত্ব দিচ্ছেন, মানে আহ, এত বেশি এঙ্গেজ করে সবাইকে বিরক্ত করে ফেলা না, পড়াশোনার সাথে, মানে এক্স্যাক্টলি একেবারে এক্স্যাক্টলি 9টা আমি থেকে 5টা। এক্স্যাক্টলি আমি মানে বিলিভ আমি করি। এটাই আসছি, জাস্ট প্রশ্নটা হ্যাঁ, হচ্ছে এটা যে আমাদের স্যার ম্যাডামরা বলতেন যে তোমরা আসলে ল ফ্যাকাল্টির মতো না, বিবি এর মতো না, আসছো গেছো, 9টা ট্রেন আসবা, একটা ট্রেনে চলে যাবা, এই জাতীয় পড়ালেখা তোমাদের না। তোমরা হচ্ছে থাকবা, স্টে করবা, ওভারনাইট স্টে করবা, তাহলে তোমরা শিখবা। আপনি কি এটার সাথে একটু দ্বিমত করতেছেন যে এটা আমাদের আগ্রহটা দ্বিমত কমে যায়? করতেছি বলতে, দেখেন আমাদের যে এই সমস্ত স্যার ম্যাডামরা ছিলেন, তারা তো অনেক বেশি জানেন, অনেক বেশি বুঝেন, রাইট। তাদের জীবনে তারা অনেক কিছু দেখেছেন, শিখেছেন। তারা হয়তো যে পারপাজে কথাগুলো বলতে হয়তো ঠিকই বলছে, বাট আমার কাছে যেটা মনে হয়, যেটা এটা একমাত্র আমার আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে যেটা মনে হয় যে কোনো কিছু শেখার জন্য সেই জিনিসটা এনজয় করার একটা ব্যাপার আছে। তো যেখানে বোরিংনেস চলে আসে, আমার মনে হয় সেটা যতই মজার টপিক হোক না কেন, সেটা আমি কখনোই এনজয় করি না, এবং সেটার প্রতি কারো আগ্রহ আসলে থাকে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাট আমি ওই যে বললাম, ওকে। আমাদের স্যার ম্যাডামরা অনেক কিছু দেখেছেন, শিখেছেন, অনেক জানেন, তারা অনেক জ্ঞানী। তারা হয়তো যেটা বলেছেন ভালোই বলেছেন বা ঠিকই বলেছেন। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আসলে, বিশেষ করে একটা ছেলে যখন ফার্স্ট ইয়ারে, হোক করে কলেজ থেকে ফার্স্ট ইয়ারে যখন ইউনিভার্সিটিতে 9টা থেকে 5:30 পর্যন্ত ক্লাস করবে, প্র্যাকটিক্যাল করবে। হ্যাঁ, এটা ফোর্থ ইয়ারে হতে পারতো, এটা থার্ড ইয়ারে হতে পারতো, কারণ ওই সময় গিয়ে আমরা কিন্তু অলরেডি সিনসিয়ার হয়ে গেছি। আমরা জানি যে আমাদেরকে কিছু একটা করতে হবে, জব করতে হবে, নিজেকে রেডি করতে হবে। বাট আমরা যখন কলেজ লাইফটা শেষ করে ইউনিভার্সিটিতে আমরা পা রাখলাম, তখন কিন্তু আমাদের মাথায় এই কথাগুলো ঢুকানো আছে যে ইউনিভার্সিটিটা একটা মজার লাইফ, ইউনিভার্সিটিতে আমরা এনজয় করতে পারবো, মজা করতে পারবো। তো সেখানে গিয়ে যদি ফার্স্টে আমরা এই ধাক্কাটা খাই, যেখানে সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত আসলে ক্লাস বা প্র্যাকটিক্যাল এঙ্গেজ থাকতে হয়, তখন আম, আমি জানি না কয়জন করে, বাট আমার কাছে এটা এনজয়েবল মনে হয় না। আমার কাছে মনে হইতো এই জিনিসটা ডিউরেশনটা হয়তো ইয়ারের সাথে সাথে বাড়তে পারতো। ফার্স্ট ইয়ারে আমরা এটাকে এনজয় করার পর যে নিয়ে যেতে পারতাম, সেকেন্ড ইয়ার আরেকটু প্রেশার লোড হইতে পারতো, থার্ড ইয়ার আরেকটু প্রেশার লোড হইতে পারতো। তখন হয়তো দেখা দেখা যেত যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে আমরা তো অলরেডি নিজেদের ক্যারিয়ার নিয়ে আমরা তখন মোটামুটি ফোকাস করে ফেলছি যে আমরা কি করবো, বা আমরা চাই, আমরা কিছু করতে চাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় শেষের দিকে যদি লোড বা প্রেশার একটু বাড়তো, এটাকে কেউ প্রেশার হিসেবে নিত না, কারণ তারা অলরেডি তখন এটাকে তাদের ক্যারিয়ারের জন্য দরকার, তাদেরকে শিখতে হবে, জানতে হবে, এটা নিয়েই নিত। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না আসলে আমার ঠিক বলছি কিনা, বাট আমার কাছে মনে হয় এটা এইভাবে হতে পারতো। ফার্স্ট ইয়ারটাকে একটু এনজয়েবল রেখে সেকেন্ড ইয়ারে একটু প্রেশার বাড়বে, থার্ড ইয়ারে একটু বাড়বে। মানে হচ্ছে সময়ের সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট যত হবে, তখন কাজটা করার গতি বাড়বে এবং কাজের দক্ষতা বাড়বে। তখন কাজটাও বাড়ানো যেতে পারতো বা যেতে পারে বলে আমার মনে হয়েছে আর কি। আমি জানি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে এটাই মনে হয়। ইয়েপ। মাহবুব ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে এই আরজু ভাইয়ের এই না, টপিকে? ক্যাম্পাস নিয়ে আমরা আসলে আর না বাড়াই, আমরা আফটার ক্যাম্পাসে চলে যেতে পারি। Yep. হ্যাঁ, আমার কাছে একটু জাস্ট আমি অ্যাড করি। আমার কাছে মনে হয় যে আপনি, আরজু ভাই, আপনি হচ্ছেন এখন তরুণ প্রজন্মের টিচার। যেহেতু শিক্ষকতা আসলে ডাইমেনশন খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। বর্তমানে এআর যুগ আসছে, মানে তথ্য প্রযুক্তি এতটাই ফাস্ট। এখন আসলেই হয়তো মডার্ন যে এডুকেশন সিস্টেম সেটা হয়তো চেঞ্জ আনা দরকার আছে, হয়তো থাকবে। আপনি হয়তো সেটা আলোকপাত করেছেন আপনার মতো করে। আপনি বলেছেন যে হ্যাঁ, একটু ইন্টারেস্টিং হতে হবে এডুকেশন সাইডটা। একেবারে খুব বেশি স্ট্রিক ওয়েতে যে আমরা থাকলাম সব সময় 9টা 5টা করলাম,
হয়তো কোনো সেগমেন্টে এটা ঠিক আছে, আবার কোনো সেগমেন্টে হয়তো একটু ইন্টারেস্টিং করে জিনিসটাকে আনতে এক্স্যাক্টলি, হবে আর কি। হয়তো হ্যাঁ, এটা সেটাই বলছি। তো এটা জি। আমার বললাম না আমি, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ আমার কাছে মনে Yep. হয় এখন আমরা আমাদের এই যুগের স্টুডেন্ট গুলো বা আমাদের এই যুগের যে ছাত্রছাত্রীরা তারা অনেক বেশি আসলে আমাদের থেকেও অনেক বেশি অ্যাক্টিভ। আপনি হুম, আপনি দেখা গেছে আপনি একটা টপিক পড়াচ্ছেন, এটা সে আপনার কাছ থেকে না বুঝলে ঠিকই সে ইউটিউব গুগল বুঝে ঘেটে ফেলতেছি। সেটা আনসারটা বের করতেছে। কিন্তু ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আপনার প্রতি তার একটা রেসপেক্ট কমে যাচ্ছে, সে আপনার পড়াটা এনজয় করবে না, কারণ সে তো আপনার থেকে পাচ্ছে না। কিন্তু আপনি যখন সেটা দিতে পারবেন তখন সে আপনার কাছেই আসবে এবং সে মনে করবে যে না, কেমিস্ট্রির জন্য আমি তার কাছ থেকে যা পাচ্ছি এটাই এনাফ এবং আমি সবই বুঝতেছি। তো এই কারণে আমার মনে হয় এটা টিচিংটা আসলে চ্যালেঞ্জিং, যে যুগের সাথে তাল মিলিয়ে স্টুডেন্টদের Wow. মন মানসিকতা, মেন্টালিটি বোঝা এবং মেন্টাল অ্যাডজাস্টমেন্টটা খুব বড় ব্যাপার আসলে। খুবই সুন্দর। তো আমরা এরই প্রেক্ষিতে অলরেডি ঢুকে গেছি টিচিং প্রফেশনে। তো শোয়েব ভাই, আপনি কি শুরু করবেন কিনা আফটার ক্যাম্পাস আরজু ভাইয়ের জন্য, যে কিভাবে কি হলো? আরজু ভাই, আমরা তাহলে এখন ক্যাম্পাস লাইফ থেকে একটুখানি করে আফটার ক্যাম্পাস লাইফে ঢুকে যাই। Yep. তো আমার একটা বিষয় আসলে জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আপনি যখন থেকে শিক্ষকতা শুরু করলেন, আপনি কি আসলে তখন থেকেই শিক্ষক, নাকি আসলে আপনি অনেক আগে থেকে, অর্থাৎ আপনার শিক্ষকতার থট প্রসেসটা এক্স্যাক্টলি কখন ট্রিগার করে, কখন থেকে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনার জন্য এই পেশাটাই হচ্ছে বেস্ট? সত্যি বলতে আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই টুকটাক টিউশন করতাম ছোটখাটো, তখন ওই টিউশন গুলো করতাম, সেটাকে বেশ এনজয় করতাম এবং পড়াতে ভালো লাগতো। তখন হয়তো প্রয়োজনে করেছি অথবা ভালো লাগা থেকে করেছি, তবে টিচিং কে যে ক্যারিয়ার বানাবো সেই সম্পর্কে আসলে তখনো ডিসিশন ছিল না। এবং ইভেন আমি মাস্টার্স কমপ্লিট করার পরও আমি কিন্তু ডিটারমাইন্ড ছিলাম না যে আমি টিচার হব। মানে আমার এখনো মনে আছে, আমি মাস্টার্স কমপ্লিট করার পরে আমি কিন্তু টিআইসিআই এর ট্রেনিংটাও কমপ্লিট করেছি কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য। এবং সেই ট্রেনিং করা অবস্থায় আমার এখনো মনে আছে আমি রেনেটা ফার্মাসিউটিক্যালসে গিয়ে ভাইভাও দিয়ে আসছি, রিটেন দিয়ে আসছি। আমি স্কোয়ারে ভাইবা দিয়ে আসছি কেমিস্ট হিসাবে। আমার এখনো মনে আছে আমি তখনও আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমার কি করা উচিত, কারণ আমাদের অনেক ফ্রেন্ডরা তখন দেখা গেছে কেমিস্ট হিসেবে বিভিন্ন নামি দামি ওষুধ কোম্পানিগুলোতে জব করা শুরু করে দিয়েছে। তো সেই দিক থেকে আমার কাছে প্রথম যেটা মনে হইতো ক্যারিয়ার আমি কি হব সেটার চেয়েও বেশি দরকারি যেটা মনে হইতো যে সবাই জব করা শুরু করে দিয়েছে, আমাকেও একটা জব করতে হবে। প্রথম যেটা মাথায় আসছে যে সবাই জব করতেছে, আমাকেও একটা জব করতে হবে। তো ওই যে বললাম আমি তখনো পর্যন্ত মানে আমি টিচিংটাকেই যে পেশা হিসেবে নিব এটা আমি আসলে তখনো জানতাম না। আমার কাছে মনে হতো আমার একটা জব দরকার, যেহেতু সবাই জব স্টার্ট করছে, আমার একটা জবই প্রয়োজন। এটাই আমার মাথায় ছিল। কিন্তু আমার এখনো মনে পড়ে আমি যখন আহ, ইয়াতে আমাদের বেক্সিমকো ফার্মাতে আমরা ভাইবা দিই, ভাইবা দেওয়ার পরে আমাদের মাহবুব ভাইয়ের সাথে আমার দেখা। তো এর আগে থেকেই তো আমি আসলে টিউশন কোচিং এ যে আপনাকে বললাম এগুলো করাইতাম, সেগুলো এনজয় করতাম। এখন মাহবুব ভাই যেহেতু আমার সাথে পড়াশোনা করেছে, উনি হয়তো টুকটাক আমার ব্যাপারে জানতো বা মোটামুটি ধারণা ছিল। আমি যখন বেক্সিমকো ফার্মে ভাইবা দিই, আমার আফটার ভাইবা ওনার সাথে আমার কিছুক্ষণ কথা হয়েছে। তখন উনি আমাকে যেটা বললো যে আমার মনে হয় তুমি টিচিং এ ক্যারিয়ার করলে ভালো হবে, কারণ আমি যতটুকু জানি তুমি টিচিংটা এনজয় করো এবং অনেক আগে থেকেই টিচিং এর সাথে মোটামুটি আছো। আমার মনে হয় সেদিকে তোমার ফোকাস করলে ভালো হয়। এইটুকু মাহবুব ভাইয়ের কথা ছিল। যদিও বা ইন দ্য মিন টাইম এর মধ্যে আমি কিন্তু বেক্সিমকো ফার্মাতে ভাইবা দেওয়ার আগে চিটং এর একটি নামি দামি কলেজ, ক্যামব্রিয়ান কলেজ চট্টগ্রাম, সেখানে কেমিস্ট্রি লেকচারার হিসেবে অলরেডি জয়েন করেছিলাম। বাট ওই যে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমি কি টিচার হবো না কেমিস্ট হবো, টিচার হবো না কেমিস্ট হবো, সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে আমি বেক্সিমকো ফার্মার ভাইবাটাতেও জয়েন করি। কিন্তু মাহবুব ভাইয়ের সাথে কথা বলার পরে আমি মোটামুটি ডিসিশন নিয়ে ফেলি যে আমি টিচারই হবো। আর সেক্ষেত্রে আমি তো ক্যাম্বিয়ানে পরীক্ষা দিয়ে অলরেডি জবটা স্টার্ট করেছিলাম, দেন ওখান থেকে আমি কন্টিনিউ করি। তো ক্যাম্বিয়ানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও আমার একটা মজার ঘটনা আছে, আপনাদের মনে পড়ে কিনা জানি না। আমাদের একটা বন্ধু ছিল সৌরভ, সৌরভদীপ স্বরূপ এখন দেবনাথ, এই ব্যাংকার টাইপের একটা মেবি, বন্ধু ছিল। হ্যাঁ হ্যাঁ, রাইট? ব্যাংকার, ইয়েস ব্যাংকার। আমার যতটুকু মনে পড়ে আমার ওই বন্ধুই হচ্ছে আমাকে ফোন দিয়ে বললো যে ক্যামব্রিয়ানে হচ্ছে সার্কুলার দিয়েছে, লেকচারার প্রয়োজন, চলো আমরা পরীক্ষা দিই।
কিন্তু আমি কিন্তু জানতাম না। এবং আজাদী পত্রিকায় হচ্ছে বিজ্ঞাপনটা দিয়েছিল, ফ্রাইডেতে এক্সামটা ছিল। এখন সে আমাকে বললো যে পরীক্ষা দিই চলো। আমি চিন্তা করলাম যে ও পরীক্ষা দিচ্ছে, টিচিং এ যাবো কি যাবো না সেটা তো বড় কথা না, পরীক্ষাটা দিয়ে দিই। তো আমি যখন পরীক্ষা দিতে যাই সেখানে আমরা দেখলাম যে অলমোস্ট 65+ কেমিস্ট্রি ক্যান্ডিডেট ছিল সেখানে, কিন্তু ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে একটা, ওনারা একজনকে নেবেন। তো আমি যখন স্টার্ট করি তখন দেখলাম যে সবাই অনেক লিখতেছে, বাট আমি তখন একটু চিন্তা করতেছি কি করব। কিন্তু ওই যে বললাম আগে কোচিং টিউশন বা টিচিং এর সাথে ছিলাম, সেই কারণে আমার এই জায়গাটা হয়তো পরিচিত ছিল, যার কারণে কোয়েশ্চেন গুলো আমার কাছে অচেনা মনে হয়নি। আমি যেহেতু টিচিং লাইনে আগে থেকে ছিলাম, আমার কাছে ওই প্রশ্নটা বেশি ইজি মনে হচ্ছে। আমি আনসার করেছি, করার পরে যথারীতি টপ 3-তে ছিলাম। দেন ডেমো ক্লাস, ভাইবা সবকিছু মিলে ওনারা আমাকে সিলেক্ট করে। তো তখন আমি সেখানে জয়েন করি। 25,000 স্যালারিতে আমি আমার প্রথম জবটা স্টার্ট করি আফটার মাস্টার্স, একদম ইমিডিয়েট, সম্ভবত 10 থেকে 12 দিনের মাথায়। দেন ওই যে বললাম ক্যারিয়ার ফোকাস করতে পারছিলাম না, আমি কি টিচার হবো না কেমিস্ট হবো, সেই কারণেই আমি হয়তো বেগজিং করতে পারেন এটাতে ভাইবা দিয়েছিলাম। কিন্তু মাহবুব ভাইয়ের সাথে কথা বলার পরে আমি মোটামুটি একদম ডিটারমেন্ট হয়েছে যে আমি টিচারই হব। আর এরপরে আমি ঢাকা থেকে ব্যাক করে আসলে টিচিংটা এনজয় করা শুরু করি, আর তখন থেকে আমি এটাকে প্রফেশন হিসেবে আসলে বেছে নিই। হ্যাঁ, আমার এই এই আপনার এই টপিক থেকে এটাই মনে হলো আসলে কে যে কখন কাকে কিভাবে ইন্সপায়ার করে, সেটা আসলেই জানা যায় না। যে মাহবুব ভাই যে আপনাকে ইন্সপায়ার করেছেন উনি নিজেই জানতেন না। উনি বলে কালকে রিকল করতে পারছেন যে এই কনভারসেশন আপনার সাথে ছিল। আসলে এই জিনিসগুলো খুব শুনলে ভালো লাগে। মাহবুব ভাই, আপনার কি মনে আছে গল্প আমি আসলে এখন এরকম? পুরোটা মনে পড়ছে না, কিন্তু বলার পরে এক ধরনের স্মৃতি তৈরি হয়েছে আসলে। এবং আমরা আসলে একজন হ্যাঁ, আমার যেটা মনে হয় আসলে এই যে সাইদ ভাই যেটা বললেন যে ক্যারিয়ারে আসলে আমরা কি করব সেটা আমরা যতটুকু ভাবি ওটা নাও হতে পারে। তা আমার মনে হয় মাহবুব ভাইয়ের পয়েন্টটা ধরে আমি বলি, আমার মনে হয় যে যারা জুনিয়র আছে তাদের ক্ষেত্রে আমি বলবো প্রথমে যেটা দেখতে হবে আমি কোন এনজয়। জিনিসটা এনজয় করি। তাই ভাই আমি যদি ভুল না করি, যে আপনি যে আপনার জবটা এখন ছেড়ে দিয়েছেন কারণ আপনি এখন ওই জায়গাটা এনজয় করছেন না। আমার কাছে মনে হয় যে যে জায়গাটা আমি এনজয় করি, যে প্রফেশনটা আমি এনজয় করি, আমি মন থেকে চাই, কারো কথাই না, আমার মা বাবার কথাই না। মা বাবা চাচ্ছে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, ব্যাপারটা সেরকম না, বাট আমি যেটা এনজয় করি, আমার মনে হয় আমাদের ক্যারিয়ারটা ওই দিকেই ফোকাস করা উচিত। এটা বলে আমার মনে হয়, কারণ ওই যে আমি যদি আমার প্রফেশনটাই এনজয় করি তাহলে কিছুদিন পর দেখা যাবে এই প্রফেশন আমার থাকতে ইচ্ছা করবে না, অনেক সময় আমি রিজাইন দিয়ে দিব, এই চাকরি আমি করবো না, হুম, এই প্রফেশনে থাকবো না। পরবর্তীতে দেখা যায় এটা কিন্তু অনেক দেরি হয়ে যায়। কারণ আপনি আর্লি যখন মাস্টার্স শেষ হয়, আপনি তখন ক্যারিয়ার সেট করা বা বিল্ড আপ করার যে টাইমটা বা যে সুযোগটা থাকে আফটার 35, আফটার 30, রাইট। সেই সুযোগটা আর নাই কিন্তু আসলে। তখন আপনি চাইলেও কিন্তু মুভ করতে পারবেন না। তা আপনি মুভ করতে পারছেন না, আপনি একটা জায়গায় আছেন সেটা এনজয় করতেছেন না, তখন আপনার কাছে আসলে এটা মানে জীবনটাই বোরিং মনে হবে আর কি, আমার যেটা মনে হয়। আমার কাছে জাস্ট একটা প্রশ্ন, যে গভর্নমেন্ট নয় কেন? আপনি গভর্নমেন্টের কথা বললেন না আরজু ভাই। আমি আমি যতটুকু জানি আপনি যেহেতু স্টুডেন্ট ভালো, আপনার বন্ধুরা সব ডাক্তার পড়েছে, ইঞ্জিনিয়ারিং এ গিয়েছে, আপনি একটু ব্যাকফুটে নিজেকে মনে করেছেন। তো গভর্নমেন্টে তো আপনি চেষ্টা করে এতদিনে ম্যাজিস্ট্রেট বা এই জাতীয় কিছু হতেই পারতেন, তো ওই সাইডে আপনি এক্সপ্লোর করেননি কেন? না, এক্স্যাক্টলি, সেখানেও একটা স্মৃতি আছে। সেটা হচ্ছে আমি মাস্টার্সে থাকা অবস্থায় 37তম ওকে। বিসিএস এ প্রথমবার পার্টিসিপেট করি। এবং আমার যখন যতটুকু মনে পড়ে তখন আমি কনফিডেন্সে কোচিংও করেছিলাম এবং বেশ পড়াশোনাও করতাম এবং বিসিএস পরীক্ষাটাও ভালোভাবে দিয়েছিলাম। কিন্তু ওই যে বললাম আমি টিচিং এ যখন ক্যাম্ব্রিয়ানে আসলে ঢুকে যাই, তো ক্যাম্ব্রিয়ান হচ্ছে এমন একটা কলেজ আসলে যেখানে সারাক্ষণই ওরা টিচারদেরকে স্টুডেন্টদেরকে এঙ্গেজ রাখে, পড়াশোনার মধ্যে রাখে। তো ওইখানে আমি আসলে এত বেশি এঙ্গেজ হয়ে যাই, পরবর্তীতে আর কখনো বিসিএস পরীক্ষা বা সরকারি পরীক্ষা দেওয়ার সুযোগও হয় নাই, প্রিপারেশনও নিতে পারি নাই। আর সেক্ষেত্রে গভর্নমেন্ট জবের দিকে আমার কোনো ঝোঁকও আসলে আর আসে নাই বা ছিল। বুঝতেছি। আচ্ছা আরজু ভাই, আহ, আমি আপনার লাস্ট ডিসকাশন থেকে একটা বিষয়, আসলে দুইটা বিষয় আমার মাথায় আসলো। একটা হচ্ছে ইন্সপিরেশন হওয়ার জন্য সবসময় যে মেন্টর হইতে হবে তা না। অনেক সময় সহপাঠী কিংবা জুনিয়র কারো একটা ছোট্ট কথাও কিন্তু কারো ইন্সপিরেশন হতে পারে। এক্স্যাক্টলি, আমি যেটা দেখেছি, আমি অনেক সময় ক্লাসে দেখি আমাদের অনেক স্টুডেন্ট আমাকে বলে যে ভাই আমি আপনার মতো হতে চাই, আমি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাই। অর্থাৎ তারা আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, সেক্ষেত্রে আমি কিন্তু তাদের
এক প্রকার মেন্টরই বলা যায়, কিন্তু আমি তাদের টিচার। তারা অনেক সময় টিচারকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে, অনেক সময় ফ্রেন্ডদেরকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে। তো মাহবুব ভাই যেটা বললো, ইন্সপিরেশনের জন্য কখনো আসলে মেন্টর হতে হয় না। ইন্সপিরেশন যে কারো থেকে আসতে পারে, যে কারো থেকে আসতে পারে, যে কোনো সময় আসতে হ্যাঁ, আর পারে। দ্বিতীয় যে কথাটা আমি শেয়ার করব সেটা হচ্ছে, আমি তো প্রথম জব শুরু করেছিলাম বিএসআরএম এ। তো ওই সময় আমার সাথে আচ্ছা। মইনের হ্যাঁ। খুব আমাদের ফ্রেন্ড মইনের খুব কথাবার্তা হইতো অলমোস্ট প্রতিদিন। তো ওখানে জবটা খুব বোরিং টাইপ ছিল, কারণ আসলে একটা কাজে আমি দৈনিক 3-4 মিনিট একটা কাজ, তো তো আমার ওয়ার্কিং আওয়ার ছিল 8 আওয়ার। আমি এর মধ্যে 4-5 বার করতাম কাজটা। তো আমার কাছে মনে হচ্ছিল আমি যে এত কষ্ট করে পড়াশোনা করলাম, অনার্স করলাম, মাস্টার্স করলাম, আমার সব ডিগ্রি গুলো বৃথা যাচ্ছে। এবং খুব কথা হইতো ওই সময় যে ক্রিয়েটিভিটি নাই এই জবের মধ্যে, এনজয় করছি না। এটা বারবার আসতো এই কথাটা আমার আর মইনের কনভারসেশনের মধ্যে। তো তারপর যখন বেক্সিমকোতে ভাইবা দিতে যাই, প্রথমে তো রিটেন দিয়েছিলাম, তো ভাইবা দিতে গিয়ে ওদের এই আর&ডি ল্যাবের পাশ দিয়ে আমরা হেঁটে গিয়েছিলাম। তো ওই তো সব গ্লাসের ওয়াল, ভিতরে সবকিছু দেখা যায়। তো আমরা ওখানে দেখলাম যে অলমোস্ট 30-40টা এইচপিএলসি, তারপরে জিসি এইসব দেখে তো মইন আমাকে বলল যে তুই চিন্তা কর, আমরা এগুলো চালাবো কয়েকদিন পর। তো এইটা মানে কি একটা ফিলিং ছিল, যে আমাদের যেই এত পড়াশোনা এত কিছু, তারপরে আমরা তো ভার্সিটিতে আসলে এই এইচপিএলসি জিসি এগুলো আসলে থিওরি পড়েছি সবগুলো, যে কোন মেশিন কিভাবে কাজ করে। হ্যাঁ, হাতে হাতে কল্পনা সুযোগ করার হয়নি, সুযোগ তো আসলে যখন এটা হয়নি। হাতে কলমে করা শুরু করলাম আসলেই খুব এক্সাইটেড থাকতাম। এবং এখনো এমন হয় যে এখন তো আসলে অ্যানালিসিস করা হচ্ছে না, তো লাস্ট যখন অ্যানালিসিস করতাম কোন একটা কিছু রান দিয়ে বাসায় চলে আসার পরে মানে খুব অস্থির, কালকে কখন যাব দেখবো কেমন আসছে, মানে রেজাল্ট কেমন আসলো, প্রিসিশনটা Yes, কেমন yes. আসলো, অ্যাকুরেসিটা কেমন আসলো। তো খুবই এক্সাইটেড ফিল করতাম। তো এইটা আসলে অফিস যখন আপনাকে টানবে তখন অফিস করাটা আসলে খুব সহজ হয়ে যায়, তখন এটাকে বার্ডেন মনে হয় না। রাইট। সেটাই বলছি, আসলে এনজয় করাটা বা উপভোগ করার ব্যাপার। রাইট। প্রফেশনটাকে যদি উপভোগ করা যায়, তাহলে যে কোনো প্রফেশন থেকেই আসলে এক্স্যাক্টলি। আমার মনে হয় যে সফল হওয়া সম্ভব। সফল হওয়া সম্ভব, সেটা কেমিস্ট হইতে পারে, টিচার হইতে পারে, ব্যবসায়ী হতে পারে, যে কোনো হ্যাঁ, জায়গায়। আচ্ছা আরজু ভাই, আপনার দুইটা একটা অভিজ্ঞতা একটু শেয়ার করবেন কিনা? একটা হচ্ছে প্রথম দিন আপনি যখন ক্লাস নিলেন শিক্ষক হিসেবে, তখন আসলে আপনার কেমন অনুভূতি হচ্ছিল, আপনি একটু নার্ভাসনেস কাজ করেছিল কিনা? আর আরেকটা হচ্ছে আপনার যে ভাইবা গুলো দিয়েছিলেন জবে, সেই ভাইবা গুলোর কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চান আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, ধন্যবাদ মাহবুব ভাই। আমি যেটা বলতে চাই যে প্রথম দিন আপনি ক্লাস বলতে আসলে কোন ক্লাসটাকে বোঝাচ্ছেন? অফিসিয়ালি কি কলেজে যখন আমি জব স্টার্ট করি না, সেই একটা ক্লাসটা, নাকি যেই যেই আনঅফিসিয়ালি ডেমনস্ট্রেশন অ্যাজ এ ক্লাস হয়, টিচার? যেটা হয়। আচ্ছা, ইয়াস ইয়াস, ঠিক আছে। তাহলে প্রথম আমি ডেমনস্ট্রেশন ক্লাসটা নিয়েছি ক্যাম্বিয়ান কলেজ, চিটং এ। তো সেখানে রিটেনে আসলে সিলেক্ট হওয়ার পরে তারা আমাকে ডেমো ক্লাসের জন্য ইনভাইট করে। তো খুবই স্ট্রং দুজন ক্যান্ডিডেট ছিল আমার সাথে। আমি বলতে চাই, আমার একজন বড় ভাই ছিল, মাজহারুল ইসলাম, যিনি কেমিস্ট্রিতে এর আগেও 4-5টা কলেজে জব করেছেন। তিনিও আমার সাথে ভাইভাতে আসলে ডেমো ক্লাসে আসলে অংশগ্রহণ করে। তো পোস্ট ছিল কিন্তু একটা, ওনারা একজন লেকচারার নিবে, বাট আমরা ক্যান্ডিডেট রিটেনের উপর ভিত্তি করে 3 জন। তো আমি যখন ডেমো ক্লাসে ঢুকি, আমার প্রথম কয়েকটা পয়েন্ট মাথায় আসতেছিল। প্রথম হচ্ছে, আমি ডেমো ক্লাসে ঢোকার আগে তো মাজার ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ওনার বায়োডাটা বা ওনার ব্যাকগ্রাউন্ড শুনে প্রথমেই আমার কাছে একটু নার্ভাসনেস আসছে, বা আমি মনে হয়েছে যে উনি তো অনেক সেরা। সেই ক্ষেত্রে ওনার সাথে আমি টেক্কা দিতে পারবো কিনা। সেকেন্ড হচ্ছে, আমি যখন ডেমো ক্লাসে যাই, তখন আমাকে একটি ছেলেদের একটা সেকশনে ক্লাস দেওয়া হয়। তো সেখানে আমি দেখলাম ওনারা হচ্ছে ডেমো ক্লাসের ছেলেদের পেছনেও 3জন টিচারকে বসিয়ে রেখেছে, অর্থাৎ আমার প্রেজেন্টেশন কেমন, আমি কি করাচ্ছি সেগুলো অবজার্ভ করার জন্য। যেহেতু ওনারা স্টুডেন্ট ফিডব্যাক প্লাস টিচারদের ফিডব্যাক দুইটা মিলাই হচ্ছে ডিসিশন নেবেন। এক্ষেত্রে আমি একটু উল্লেখ করি, ক্যাম্বিয়ান কলেজ চট্টগ্রামে হচ্ছে আমি দেখেছি যতটা শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে সবগুলো ফেয়ার হয়েছে। তারা কখনো কোনো জায়গায় স্যাক্রিফাইস করে নাই। তারা রিটেনে যারা টপ 3-তে ছিল তাদেরকে ডেকেছে, রিটেনের ভিত্তিতে ডেমো ক্লাসে যারা স্টুডেন্টদের এবং টিচারদের সুপারিশ প্রাপ্ত ছিল তাদেরকেই তারা নিয়েছে। সেই ব্যাকগ্রাউন্ড চিটং কলেজ থেকে পড়াশোনা করা বা চিটং ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি, তাতে ওনাদের কিছু যায় আসে না। ওনারা হচ্ছে টিচিংটাকে প্রায়োরিটি দিতে, কার ক্লাসটা আমাদের স্টুডেন্টরা বেশি এনজয় করছে।
আমার যতটুকু মনে পড়ে, আমি যখন দাঁড়াইছি আমার খুবই নার্ভাস লাগতেছিল। প্রথম হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী খুব স্ট্রং। সেকেন্ড হচ্ছে ছেলেদের সাথেও আমার আগে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে। আমি, আপনাদের মনে পড়ছে কিনা আমি জানি না, আমি চকবাজার ইয়াসিন ম্যাথ পয়েন্টের মাধ্যমে ভার্সিটি অ্যাডমিশনের অনেকগুলো ক্লাস নিয়েছি। তো সেইটার মাধ্যমে বিশাল বড় অংশের একটা স্টুডেন্টদের সাথে ডিল করার সুযোগ আমার হয়েছিল। স্টুডেন্টদের সাথে, স্টুডেন্টদের সামনে আসলে আমি নার্ভাস হচ্ছিলাম না, কিন্তু পিছনে যে তিনজন স্যার বসে আছেন বা ক্যান্ডিডেট, আমার প্রতিদ্বন্দ্বীর কথা ভেবে আমার একটু নার্ভাস কাজ করছিল। কিন্তু আমি যখন শুরু করি তখন চিন্তা করলাম যে আমি জবটা হইল না, না হয় হবে না। আমি 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 তাই করি। আমি যেরকম আমি সেরকমই করাই, হলে হবে না হবে না। আমি মোটামুটি 2 মিনিট একটা বড় নিঃশ্বাস নিয়ে আমি ডিসিশন নিই যে যা হবে হবে। আমি আমার ইয়াসিন ম্যাথ পয়েন্টে বা আমার কোচিং এ আমি যেভাবে ক্লাসগুলো নিতাম, যেভাবে এনজয় করতাম, আমি এখানে সেম ভাবে এনজয় করব। তখন আমি কোয়ান্টাম নাম্বার এই টপিকটার উপরে ক্লাস স্টার্ট করি এবং আমার মতো করে আমি আমার মতো করে এনজয় করে পড়াইছি। আমি ভুলেই গেছি যে পিছনে তিনজন টিচার বসে আছে। আমি তাদের কথায় মাথায় না রেখে আমি সামনে সবাই স্টুডেন্ট এটা ভেবে আমি আমার মতো করে ক্লাসটা নিই, নার্ভাসনেসটা কাটিয়েছি। যখন ছেলেরাও রেসপন্স করতেছিল, কোয়েশ্চেন করতেছিল, তখন নার্ভাসনেসটা একেবারেই চলে যায়, তখন বেশ এনজয় করছিলাম। আফটার ডেমো ক্লাস ওনারা হচ্ছে আমাদের দুইজনকেই ডাকে। তো ডাকার পরে ওনারা আমাদেরকে বললো যে আপনাদের দুইজনকেই তো অনেক পছন্দ হয়েছে, এখন আমাদের তো পোস্ট একটা, আমরা কি করব? তখন ওনারা বায়োডাটা দেখলো, দেখলো আমাদের মাঝার ভাই অনেক এক্সপিরিয়েন্স চিরাং ইউনিভার্সিটি থেকে। তারপর হচ্ছে আবার অনেক ভালো রেজাল্ট আছে আমাদের সিইও থেকে। আবার আমার বায়োডাটা দেখলো যে আমি তখন ফ্রেশার, বাট আমার রেজাল্টও অনেক ভালো। আবার স্টুডেন্টদের পজিটিভ ভোটও আছে এর সাথে। তখন ওনারাও একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তার পরবর্তীতে ওনারা ডিসিশন নিল না, আমরা দুইজনকেই নিব। পোস্ট একটা হলে আমরা দুইটা টিচার নিয়ে রাখবো, পরবর্তীতে কখনো কেউ চলে গেলে আমার আর নিতে ওয়াও! হবে না। তখন ওনারা আমাদের দুইজনকেই নিয়ে নিল। তারপর থেকে আমার জার্নি শুরু হচ্ছে, তারপর থেকে আমি টিচিং এ পুরো দমে আসলে শুরু। এরপর থেকে আর কখনো কোনো ক্লাসে কখনো আমি নার্ভাসনেস অনুভব করিনি। যে কোনো ক্লাসে যদি আমাকে এখন ক্লাস নিতে দেওয়া হয়, আমি স্টুডেন্ট গুলোকে নিজের মতো করে আপন করে নিই, তাদের সাথে মেন্টালি অ্যাডজাস্টমেন্ট ঠিক করে আমি আমার মতো করে আমি যতটুকু দিতে পারি ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করি। উল্লেখ্য এখানে একটু বলে রাখি, আমাদের মাঝার ভাই কিন্তু খুবই মজার একজন মানুষ। উনি আগে 4-5টা কলেজে মানে জব করলেও মাঝখানে ওনারও যে ঘটনাটা আমি বললাম, আমাদের মতো ওনারও আসলে ক্যারিয়ার নিয়ে উনিও এরকম ডিটারমাইন্ড ছিলেন না। উনি হুট করে চিন্তা করলেন আমি কেমিস্ট হবো। তারপর উনি, আমার যতটুকু মনে পড়ে, উনি বেক্সিমকো ফার্মায় কেমিস্ট হিসেবে জয়েন করেছিলেন। আফটার 5টা কলেজে জব করার পরে, তো ওখানে গিয়ে উনি দেখলো যে না, উনি টিচিং এ অনেক ভালো এনজয় করতো, আবার এখানে ব্যাক। উনি এনজয় করছে না। তারপরে উনি বেক্সিমকো ফার্মার জবটা ছেড়ে দিয়ে এসে দেন আমার সাথে ক্যামব্রিয়ান কলেজে পরীক্ষা দিয়ে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করলো। তো ওনাকে যদি স্মরণ করি, উনি এখনো টিচিং এ আছেন এবং আজীবনে টিচিং এ থাকবেন। উনি এখন বর্তমানে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগে কর্মরত রয়েছেন। এখনো আমার সাথে যোগাযোগ হয়, ভাইয়ের সাথে অনেক সময় দেখা সাক্ষাৎ হয়, চা নাস্তা খাওয়া হয় একসাথে। বেশ ভালো একটা সম্পর্ক আছে নাইস। আর কি। আসলে খুব সুন্দর গল্প যে পরে আপনারা আহ, মাজার ভাই তো না, মাজার ভাই, তো মাজারুল ইসলাম হ্যাঁ, ভাই এবং মাঝারুল আপনি ইসলাম। ক্যাম্ব্রিয়ান থেকে কখন বের হয়ে আসলেন বা আহ, এই ইয়েটা কখন? আচ্ছা, আমরা যদি বলি, আমরা যখন ক্যামব্রিয়ানে ছিলাম, ক্যামব্রিয়ানের জবটা আমরা যদি স্ট্যাটাসের কথা বলি, যেমন আমি, মাহবুব ভাই আপনি অথবা তাইব ভাই, আমরা জানি না আপনারা কতটুকু জানেন, ক্যামব্রিয়ান কলেজ হচ্ছে বাংলাদেশে এমন একটি কলেজ যারা সম্ভবত সর্বোচ্চ বিজ্ঞাপন করে। পাবলিসিটির দিক থেকে তারা কোনো কালেই কারো ধারে কাছে নাই, ওরা অনেক বেশি বিজ্ঞাপন করে, ওদের অনেক বেশি পাবলিসিটি। তো সেই ক্ষেত্রে ক্যামব্রিয়ানের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। আমি যে কোনো জায়গায় গেলে ক্যামব্রিয়ানের টিচার বললেই তারা আমাকে, মানে যাদেরকে পরিচয়টা দিতাম সবাই বেশ গুরুত্ব সহকারে নিত, বেশ সম্মান প্রদর্শন করতো। বাট আমার কাছে মনে হইতো যে আমি যদি টিচিং এ ঠিক থাকতে চাই, তাহলে এইরকম প্রাইভেট প্রতিষ্ঠানে না থেকে একটা স্থায়ী চাকরি আমার আসলে খুব প্রয়োজন। কারণ আমি হয়তো যেটা বলছিলাম, টিচিংটা খুবই চ্যালেঞ্জিং। এখন আমি ইয়ং আছি, এফোর্ট দিতে পারছি, অনেক কিছু করতে পারছি। আমার যখন এইজ হবে তখন হয়তো আমি এই পরবর্তী জেনারেশনের সাথে হয়তো তাল নাও মিলাতে পারি। সেক্ষেত্রে জবের একটা সিকিউরিটি ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম আমি টিচিং এ থাকবো, তবে আমার একটা স্থায়ী চাকরির দরকার।
তো তখন দেখলাম হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সার্কুলার হয়েছে কেমিস্ট্রি। তো সেখানে আমি মাজার ভাই সহ আমরা আরো কয়েকজন পরীক্ষা দিই। তো মাজার ভাই যেহেতু আগে থেকেই হালিশহর ক্যান্টনমেন্টে ছিলেন, উনি এখানকার ভালো চেনা জানা, প্লাস উনি ওখানকার সবকিছুই জানেন, জ্ঞানী মানুষ। তো উনি পরীক্ষায় আসলে আমাদেরকে টপকে উনি আসলে চান্স পান আর কি। তো আমার যতটুকু মনে পড়ে, ক্যামব্রিয়ানে 1 বছর জব করার আগেই মাজার ভাই ওখানে মুভ করেন, হালিশহর ক্যান্টনমেন্ট। বাট আমি তখন আহ, আহ, ওখানে চান্স না হওয়ার কারণে ক্যামব্রিয়ানে কন্টিনিউ করি। ক্যামব্রিয়ানে প্রায় দীর্ঘ 6.5 বছর আমি আসলে কন্টিনিউ করি। যদিও বা টিচিং এও যে স্থায়ী চাকরির একটা প্রয়োজন আছে বা টিচিং এ থাকতে চাই আমি, সেই কারণে দেখা গেছে আমি মাঝে মাঝে এনটিআরসি এর পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো দিতাম। তারপর হচ্ছে কোথাও সার্কুলার হচ্ছে কিনা চিটং এ, সেটাও দেখতাম, কারণ আমি চিটং এর বাইরে যাওয়ার কখনোই ইচ্ছা করতাম না। কারণ টিচিং হচ্ছে আসলে এমন একটা প্রফেশন যেখানে হচ্ছে টাকাটা আসলে অফিসিয়ালি টাকাটা খুব কম, সম্মানটা হয়তো বেশি। তো বাইরে যদি যাই, নিজ জেলার বাইরে গেলে হয়তো জীবনযাত্রার, বর্তমানে জীবনযাত্রার ব্যয় যতটুকু, সেটা হয়তো আসলে কষ্টসাধ্য হয়ে যেত। তখন এই পেশাটাকে আসলে এনজয় করাও টাফ হয়ে যেত। তো সেই কারণে আমি কখনো চিটং এর বাইরে যাইনি, চেষ্টা করতাম চিটং এর কোথাও সার্কুলার হচ্ছে কিনা, পরীক্ষা দেওয়া যাবে কিনা। পাশাপাশি যেহেতু টিচিং এ থাকতে চাই, বিসিএস পরীক্ষাও দিচ্ছি না, তখন আমি এনটিএসসি এর শিক্ষক নিবন্ধনের পরীক্ষাগুলো দিই এবং এইভাবেই আসলে ক্যারিয়ারটাকে আগায় নিয়ে যেতে থাকি। ক্যাম্ব্রিয়ানের জব পাশাপাশি টিচিং এ থাকার জন্য আদার সাইডের যে পরীক্ষাগুলো সেগুলো আমি দিতে থাকি। তো এরই ধারাবাহিকতায় দীর্ঘ 6.5 বছর পর ইস্পাহানি পাবলিক স্টুডেন্ট কলেজে আমরা একটা সার্কুলার পাই, চট্টগ্রামে জিইসির স্বনামধন্য একটা প্রতিষ্ঠান। তো সেখানে হচ্ছে আমরা সবাই আবার যথারীতি পরীক্ষা দিই। একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের ওখানে প্রায় 70+ ক্যান্ডিডেট পরীক্ষা দেয়। আমাদের ইউনিভার্সিটির একজন ফ্রেন্ড, আপনারা চিনবেন হয়তো, হারিস মিয়া নাম, আমাদের সেই বন্ধুটাও পার্টিসিপেট করে। অনেক পরিচিত বড় ভাইয়েরা ছোট ভাইয়েরা পরীক্ষায় অংশগ্রহণ করে। আমার সবচেয়ে ভালো লাগার ব্যাপারটা ছিল এরকম, আমি যখন পরীক্ষার কেন্দ্রে ঢুকি, সবচেয়ে মজার যেটা ছিল, অনেক জুনিয়র এসে আমাকে বলতো যে ভাই আপনি এখানে, আপনি দিলে তার আমরা দিয়ে লাভ নেই। মানে আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমাকে বোধহয় সবাই চিনে। মানে আমার কাছে মনে হচ্ছে যে তখন যে সবাই আমাকে চিনে, খুব সম্মান করে। তো অ্যাজ ইউজুয়ালি পরীক্ষাটা দিই, পরীক্ষা দেওয়ার পরে ওখানে টপ 7-এ থাকি। এরপরে ডেমো ক্লাস, ভাইবা, সেগুলো দেওয়ার পরে ওনারা আমাকে সিলেক্ট করে। আমি দেন 6.5 বছর পরে ক্যাম্ব্রিয়ান থেকে শিফট করে আমি ইস্পাহানি পাবলিক স্কুল কলেজে 2023 সালে আসলে শুরুতেই জয়েন করি। তো ওখানে জয়েন করার পর আমি মোটামুটি ডিটারমাইন্ড ছিলাম আমি ইস্পাহানি বা আইটিএসসি কেই শেষ দিন পর্যন্ত আসলে বেছে নিব বা ওখানেই ক্যারিয়ার করবো। কিন্তু আমার উপরওয়ালা হয়তো আমার ভাগ্যটাকে আরেকটু সুপ্রসন্ন করেছেন। এই যে এনটিআরসি এর পরীক্ষাগুলো দিলাম, সেটার মাধ্যমে দেখা গেছে চিটাং ডিস্ট্রিক্টে আমি প্রথম স্থান অর্জন করি 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। পরবর্তীতে সরকার একটা বিশাল শিক্ষক নিয়োগ দেয়, যেটা অনেক বেকারের কর্মসংস্থান হয়। সেই শিক্ষক নিয়োগে আমিও আমার প্রথম পছন্দের আগ্রাবাদ মহিলা কলেজে আসলে শিক্ষক হিসেবে জয়েন করার সুযোগ পাই সরকারিভাবে। তো তারপর আমি ইস্পাহানি থেকে রিজাইন দিয়ে আগ্রাবাদ মহিলা কলেজে জয়েন করি এবং সেখানেই বর্তমানে কর্মরত আছি। আর আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে হয়তো সেখানেই কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। খুবই চমৎকার, খুবই চমৎকার আর্য ভাই। আমি আসলে আপনার এখানকার জয়নিং ডেট একটু জানতে চাচ্ছিলাম, আগ্রাবাদ মহিলা কলেজের। আগ্রাবাদ মহিলা কলেজে আমি জয়েন করি গত বছর 2023 সালের অক্টোবরের 10 তারিখ। অক্টোবরের 10 তারিখে আমি জয়েন করি। আমার আগ্রাবাদ মহিলা কলেজে বর্তমানে 1 বছর প্লাস এক্সপিরিয়েন্স হলো বা জয়েনিং এর 1 বছর প্লাস হলো। এর আগে আমি ইস্পাহানি পাবলিক স্কুল কলেজে এই যে 2023 সালের শুরু থেকে ওই অক্টোবর পর্যন্ত প্রায় 8-9 মাস জব করি। আর তার আগে ক্যাম্ব্রিয়ান কলেজে দীর্ঘ 6.5 বছর জব করি। আর এই ফাঁকে আবার ক্যাম্ব্রিয়ানের জব করার মাঝামাঝি সময়ে আমি সীতাকুণ্ডতে আমাদের বারবকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ, যেটা প্যাসিফিক জিন্সের অধীনে একটি কলেজ, সেই কলেজেও আমি আসলে কেমিস্ট্রি কেমিস্ট্রি টিচার হিসেবে জয়েন করেছিলাম। সেখানেও আমার কিছুদিন চাকরি করার অভিজ্ঞতা আছে। অর্থাৎ আমার এই ছোট্ট জীবনে আমি প্রায় 4 থেকে 5টা কলেজে আসলে টিচার হিসেবে জব করার সুযোগ পেয়েছি। এটাকে আমি মনে করি আমি সৌভাগ্যবান আসলে, হ্যাঁ, আপনার আসলে যে অল্প বয়সে আমি অনেকগুলো ভিন্ন ভিন্ন রকম প্রতিষ্ঠানে আসলে আপনার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। তো এই সব কিছুই আপনার অভিজ্ঞতাকে আসলে আরো শানিত করেছে, যেটা অ্যাকচুয়ালি আপনার ক্যারিয়ারে নিশ্চয়ই পজিটিভলি ইম্প্যাক্ট করবে।
আমি মাঝখানে আমাদের দর্শকদের একটু ছোট্ট করে জিজ্ঞেস করে রাখতে চাই যে আপনাদের মধ্যে কারা কারা আসলে, যদি যারা অলরেডি কেমিস্ট্রি পড়ছেন তাদের বাইরে কেউ দেখে থাকেন, যে আপনারা কি আসলে মেজর সাবজেক্ট হিসেবে কেমিস্ট্রি চুজ করবেন কিনা, আপনার আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে রাখতে পারেন। তো আর্য ভাইয়ের কাছ থেকে আমি আসলে দুইটা বিষয় জানতে চাইবো আমাদের দর্শকদের জন্যই মূলত। একটা হচ্ছে, আপনি তো জানেন যে কেমিস্ট্রি থেকে গ্রাজুয়েশন করে বের হলে তার জন্য আসলে অনেক অপশন, গভর্নমেন্ট জব, দেন ইন্ডাস্ট্রি, দেন টিচিং, রিসার্চ, বাইরে চলে যাওয়া, অনেকগুলো অপশন তার জন্য খোলা থাকে। তো নিশ্চয়ই যার যেটা প্যাশন সে সেটা চুজ করবে, ঠিকই আছে, কিন্তু তারপরে সেখানে একটা ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট থাকে। আর একটা বিষয় হচ্ছে আম, তার ক্যারিয়ার সাস্টেনেবিলিটি একটা বিষয় থাকে, যে আমি আসলে ক্যারিয়ারটা গ্রো হচ্ছে কিভাবে, আফটার 5 ইয়ার্স 10 ইয়ার্সে আমি আমার যারা সমসাময়িক অন্যান্য প্রফেশনে যাবে। ডেফিনেটলি সবাই তো সেম হবে না, একই প্রফেশনে ভিন্ন রকমের মানুষ থাকে, কিন্তু তারপরেও যদি অন এন অ্যাভারেজ ধরি, তাহলে অন্যান্য প্রফেশনে যারা যাচ্ছে তাদের তুলনায় কি আমি কেমন থাকবো, বা আমি নিজেকে কি তাদের চেয়ে বেটার পজিশনে দেখবো, নাকি আমি একটু ফ্রাস্ট্রেটেড হওয়ার সুযোগ থাকবে। আর একটা হচ্ছে, আমরা কোভিড এর সময় দেখেছিলাম যে বেশ কিছু প্রফেশন আসলে একটু সাফার করেছিল। তো এই সাস্টেইনেবিলিটি একটা বিষয়, প্যান্ডেমিক এটা তো হতেই পারে যে কোনো সময়, বা অন্যান্য ক্রাইসিস হতে পারে, আর অনেক কিছু হতে পারে। তো আমাদের দর্শকদের যারা এখন কেমিস্ট্রি পড়ছেন এবং সামনে জব লাইফে পদার্পণ করবেন, তাদের জন্য আপনি এই দুইটা বিষয় একটু ফোকাস করবেন দয়া করে। একটা হচ্ছে যে তারা এটাকে, শিক্ষকতাকে চুজ করলে তাদের জন্য আসলে গ্রোটা কেমন করতে পারবে, এবং তাদের সাস্টেইনেবিলিটি বিষয়টা কেমন থাকবে। ধন্যবাদ মাহবুব ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যেটা আমি বলবো যে আমাদের বর্তমান যে আহ, সমাজ ব্যবস্থা, সেই ক্ষেত্রে এবং যে জীবনযাত্রার ব্যয় যে পরিমাণ বেড়েছে, সেক্ষেত্রে টিচিং প্রফেশনটাকে যদি কেউ আসলে আহ পুঁজি করে সামনের দিকে আগাতে চায়, এটা একটু খুবই টাফই হয়ে যায় আসলে। টিচিং এ যদি কারো আসার ইচ্ছা থাকে, আমার মনে হয় এই জায়গাটাতে তাকে সেরা হইতে হবে। কারণ টিচিংটা যদি সে ভালোভাবে না করতে পারে, এনজয় না করতে পারে, তাহলে তার বাড়তি আয় করা বলেন বা বাড়তি ফ্যাসিলিটিস যেটা, সেটা পাওয়ার সুযোগ থাকে না। তখন শুধুমাত্র আসলে স্যালারি দিয়ে আসলে এই বর্তমান সমাজ ব্যবস্থায় আসলে নিজেকে টিকিয়ে রাখা, ফ্যামিলিকে নিয়ে টিকে থাকা আসলে একটু টাফই হয়ে যায়, বিশেষ করে শহরে এরকম একটা জায়গায় যেখানে বছর বছর ঘর ভাড়া বাড়তেছে, জীবনযাত্রার ব্যয় বাড়তেছে। আমার মনে হয় কেউ যদি টিচিং এ আসতে চায়, তার ক্ষেত্রে দুইটা জিনিস তাকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে কি, স্থায়ী চাকরি। আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, প্যান্ডেমিক সিচুয়েশনের কথা। আমার এখনো মনে আছে, আমি করোনাকালীন সময়ে ক্যামব্রিয়ান কলেজে কর্মরত ছিলাম। তো আনফরচুনেটলি হচ্ছে করোনার দোহাই দিয়ে তারা আমাদের কিছু স্যালারি আসলে দেয়নি বা কেটে নিয়েছে। তখন আমার আমার আসলে তখনই মনে হয়েছে যে আমার একটা স্থায়ী চাকরি খুবই প্রয়োজন। যারা হচ্ছে এই সমস্ত জিনিস বা এরকম কোনো উছিলায় আমাদের টাকা কাটবে না, যে কোনো কিছুর ওনাদের মন মতো না হলে চাকরি থেকে বের করে দিতে পারবে না। এই ক্ষেত্রে আমার মনে হয় যারা টিচিং কে পছন্দ করে বা টিচিং চুজ করবে, সেক্ষেত্রে দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে চাকরিটার ফিউচার কি স্থায়ী কিনা, আর সেকেন্ড হচ্ছে এই সেক্টরে বা যেই জায়গায় আমি জয়েন করছি সেখান থেকে আমার টিচিং এর পাশাপাশি আরো কিছু করার সুযোগ আছে কিনা। এই দুইটা জিনিস আমার মনে হয় মাথায় নিতে হবে। যেমন আমরা অনেকেই ধরেন অনেক দূর দূরান্তে প্রত্যন্ত গ্রামে আমরা জব করি। তো সেক্ষেত্রে আমি হয়তো এটা জেনেই যাচ্ছি যে আমার ওইখানে আমার টিচিং এর বাইরে আসলে কোনো ইনকামের সুযোগ নাই। তখন আপনাকে এটা আগেই ভেবে দেখতে হবে যে আপনি এই বেতন দিয়ে সংসার চালাতে পারবেন কিনা, আহ, বা এটা হবে কিনা, সেটা আপনাকে ভেবে চিন্তেই কিন্তু আপনাকে জয়েন করতে হবে। কারণ আমাদের অনেক টিচাররা আমরা দেখেছি যে চিন্তা ভাবনা না করে ধরেন এমন জায়গায় জয়েন করেছে যেখানে হয়তো জীবনযাত্রার মান আহ, বা জীবনযাত্রার ব্যয় কন্টিনিউ করতে গিয়ে তার হচ্ছে অনেকটা হিমশিম খেতে হয়। পরবর্তীতে তিনি টিচিংটা এনজয় করছেনই না, বরঞ্চ এটাকে উনি তখন ওই যে খুবই বিরক্তি ভাব নিয়ে এই জায়গায় বলেন আমি টিচার হয়ে ভুল করেছি, এই করছি। আমার মনে হয় যারা টিচিং প্রফেশনে আসবে তাদের দুইটা ডেডিকেশন বা দুইটা পয়েন্ট মাথায় রাখা উচিত। একটা হচ্ছে আহ, যদি আমার এক্সট্রা ইনকাম না থাকে বা এর বাইরে আমি বেতন না পাই, তাহলে আমি চলতে পারবো কিনা, আমার চাকরিটা স্থায়ী কিনা, আর আমি এটা এনজয় করবো কিনা। এই পয়েন্ট গুলো ভেবে আসলে টিচিং এ আসা উচিত আমি মনে করি।
এই ক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট একটু অ্যাড করি। অনেকে আসলে আমাদের স্থায়ী চাকরির ব্যাপারটার ক্ষেত্রে জানিও না। যারা টিচিং এ থাকতে চায় আমার কাছে মনে হয় তাদের জন্য টিচিং এ বেস্ট দুইটা জব অপশন হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে কোনো একটি সরকারি কলেজের প্রভাষক হিসেবে জয়েন করা, অথবা বর্তমানে সরকার যে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিচার নিয়োগ দিচ্ছে, সেইভাবে জয়েন করা। আমার মনে হয় টিচিং এ যদি কেউ কন্টিনিউ করতে চায়, টিচার হিসেবে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, এই দুইটা সেক্টরে প্রথম ফোকাস করতে হবে। বিসিএস শিক্ষা ক্যাডারের মাধ্যমে সরকারি কলেজে জব করা, প্লাস হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এমপিভুক্ত কলেজগুলোতে জয়েন করা। এছাড়াও ক্যান্টনমেন্ট গুলোতে যে বাহিনীর যে কলেজগুলো আছে সেগুলোতেও চাইলে তারা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে, কারণ সেই কলেজগুলোর ফ্যাসিলিটিস বেশ ভালো। এর বাইরে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে টিচিং এ ক্যারিয়ার হবে বলে আমি মনে করি না, এবং এটা খুবই রিস্কি হয়ে যায় আসলে ক্যারিয়ারের জন্য। হ্যাঁ, আমি আহ, আপনার যে আলোচনা থেকে যেটুকু বুঝতে পারলাম, আপনি তো আসলে দুইটা জায়গায় চাকরি করেছেন। যদি আমরা এটাকে এভাবে ভাগ করি যে একটা হচ্ছে বেসরকারি চাকরির সাইট, আর একটা হচ্ছে স্থায়ী সরকারি বা আধা সরকারি যাই বলি। তো আপনার ক্যারিয়ারে তো আপনি দুইটাই করেছেন, তো বেসরকারিতে থাকে একটু ফাস্ট, তাই নাকি? আরজু ভাই দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি আপনার, হ্যাঁ, আপনাদের দুইজনকেই দেখতে পাচ্ছি আমি। মনে হয় যে ক্যামেরায় ইয়া হয়ে গেছে। আচ্ছা, যেটা হ্যাঁ, হুম। তা আমার প্রশ্ন হচ্ছে যে বেসরকারিতে থাকে যে একটা ফাস্ট পেস একটা ব্যাপার থাকে, মানে সব সময় একটা তারার একটা ব্যাপার থাকে, মানে কাজ অনেক থাকে। আর মনে হয় আর কি আমাদের কাছে যে তাদের কাজ করানোর একটা টেন্ডেন্সি থাকে। আর সরকারিতে যেটা আমরা শুনি একটু রিল্যাক্স, একটু আরাম আছে, একটু ওই যে আপনি যেটা বললেন একটু মানে কি বলবো, মানে ভালো লাগে আর কি কাজ করতে, যেখানে আমার একটু রিল্যাক্স আছে। তা আপনি দুইটা লাইফই পেয়েছেন, আপনার কাছে কোনটা ভালো লাগছে? যে আসলে কি একটু ফাস্ট পেস থাকে, নাকি আপনার কাছে এটা মনে হয়েছে যে ওই ফাস্ট পেসে আপনি কাজ করেছেন জন্য এই ফেজটা আপনার কাছে খুব ইজি হয়ে গেছে, মানে খুবই ইজি গোয়িং, এবং আপনি এনজয় আরো বেশি করছেন? জিনিসটা কি এরকম হয়েছে, নাকি আপনি আসলেই মনে করেন না যে আগের ধন্যবাদ। ওই স্পিড ফাস্ট পেসটা আপনার দরকার ছিল? না, ধন্যবাদ তাইব ভাই, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট পেজটার গুরুত্ব অবশ্যই আছে। আমি এই যে ক্যাম্ব্রিয়ান কলেজের কথা বললাম, সেখানে সারাক্ষণ যে আমাদেরকে এঙ্গেজমেন্টের মধ্যে রাখতো, সেক্ষেত্রে কিন্তু আমার নলেজ ইনক্রিজ হয়েছে। আমি যদি মনে করার চেষ্টা করি 2016-17 সালে আমি যতটুকু জানতাম বা যা জানতাম, আমার মনে হয় এখন কিঞ্চিত হলেও তার থেকেও বেশি জানি। হয়তো সব জানি না, বাট আগের তুলনায় কিছুটা হলেও বেশি জানি। আমার হয়তো জ্ঞান ভান্ডার আরো কিছুটা সমৃদ্ধ হয়েছে। তো সেক্ষেত্রে ফার্স্ট পেজটার অবশ্যই দরকার আছে। কারণ ওই রকম যে একটা জায়গায়, ক্যাম্ব্রিয়ার মতো একটা জায়গায় বা প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে জব করা মানে আসলে নিজেকে দক্ষ করে তোলা। কারণ ওই যে আপনি যেটা বললেন, ওনারা চাই সবসময় আপনার থেকে পুরাটা আউটপুট নিতে। কারণ ওনারা আপনাকে টাকা দিচ্ছে, ওনারা চাইবে যে আপনার থেকে সবকিছুই নিয়ে নিতে। ওনারা আপনাকে প্রচুর পরিমাণ খাটাবে, প্রচুর পরিমাণ পরিশ্রম করাবে। এই ক্ষেত্রে আপনারও কিছু বেনিফিট আছে। সেটা হচ্ছে আপনি তো যখন ফ্রেশার ছিলেন, মাত্র পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছেন, সেক্ষেত্রে আপনার হয়তো দেখা যাচ্ছে অতটা এক্সপিরিয়েন্স নাই বা আপনি অত বেশি অভিজ্ঞ হন নাই। কিন্তু ওই রকম একটা সেক্টরে আপনি যখন সুযোগ পাবেন তখন ওইভাবেই আপনি শিখবেন আসলে, এবং শিখতে শিখতেই দেখা যাবে আপনার হচ্ছে একটা দক্ষতা চলে আসবে। তবে ফার্স্ট পেজটা দরকার থাকলেও, আমি যেটা বলছি যে ফার্স্ট পেজটা দরকার থাকলেও আমরা যদি কেউ ওইভাবেই স্টার্ট করি, আমাদের মাথায় রাখতে হবে যে পাশাপাশি আমাকে স্থায়ী চাকরির জন্য বিকল্প ভেবে রাখতে হবে, আমাকে বিকল্প ট্রাইটা করতে হবে। এভাবে আসলে ক্যারিয়ার হবে না। কারণ এইজের ভেতরে যদি আমি নিজেকে সেটেল করতে না পারি, তাহলে কিন্তু আমার ওই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আমার পরবর্তীতে আসলে এইভাবেই আসলে অনেক কষ্টের মধ্যে, দুর্দশার মধ্যে দিয়ে যেতে হবে, আমি যেটা মনে করি। আমার মনে হয় ফার্স্ট পেজটার দরকার আছে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বা যারা হচ্ছে আমাদেরকে আসলে সুযোগ দিয়েছে বা কষ্ট করাচ্ছে বা করিয়েছে, তাদের ওইটাও দরকার ছিল আমাদের। বাট ওইটার পাশাপাশি আমার মনে হয় যে আমরা যদি টিচিং এ থাকতে চাই, তাহলে এই যে শিক্ষক নিবন্ধন বা বিসিএস পরীক্ষার মাধ্যমে আমার মনে হয় একটা স্থায়ী চাকরির জন্য চেষ্টা করার খুবই প্রয়োজন। মানে ওটাকে আমরা ধরে আমরা বসে থাকবো না, আমরা ওটাকে আমাদের আহ, ওই কি বলে নিজেকে ডেভেলপ করার জন্য একটা মাধ্যম হিসেবে নিলেও পাশাপাশি আমাকে এই বিকল্প ট্রাইটা করতে হবে। আমি যদি এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করি, ধরুন এই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছে আমাদের ছোট ভাইয়েরা বা আমাদের যে শিক্ষার্থীরা, তারা অনেকে এই সেক্টর গুলো আসলে ধারণা নেই বা জানেও না। যেমন আহ,
আমার কলেজে, আগ্রাবাদ মহিলা কলেজে, আমরা কেমিস্ট্রির ডেমনস্ট্রেটর পোস্টটা ফাঁকা আছে। আজকে অনেক দিন ধরে, দীর্ঘ 3 বছর ধরে আমরা ডেমনস্ট্রেটর খুঁজছি ল্যাবের জন্য। বাট এই পোস্টটা হচ্ছে এমপিও, অর্থাৎ এটা এনটিআরসিএ থেকে নিয়োগ হবে। আমরা চাইলেও নিয়োগ দিতে পারবো না, সরকারি ভাবেই নিয়োগ হতে হবে। আজকে 3টা বছর আমরা কিন্তু কোনো টিচার পাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে কেন পাচ্ছি না? কারণ আমি যখন ফিল্ডে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বা যারা নিবন্ধন পরীক্ষা দিচ্ছে তাদের মাঝে মিশে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলেছি, আমি দেখেছি অনেকে এই সেক্টরটা জানেও না। সবাই শুধু স্কুলে পরীক্ষা দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, কলেজে পরীক্ষা দিচ্ছে লেকচারার। কিন্তু স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টটা হচ্ছে 11 গ্রেড, যেখানে ডেমনস্ট্রেটর পোস্টটা হচ্ছে 10ম গ্রেড। সেই জবটা আরো বেশি আপনার স্কুলের জবের থেকেও ভালো একটা জব আমরা যদি বিবেচনা করি গ্রেড হিসাবে। ওই জায়গাটা অনেকে জানেও না, যার কারণে দেখা যায় আমার পোস্ট ফাঁকা আছে বাট আমি টিচার পাচ্ছি না। এই যে এই জিনিসগুলো জানা, এগুলো নিয়ে ক্যারিয়ারে ফোকাস করা, এগুলো জেনে শুনে চিন্তা করে যারা জানে তাদের সাথে ডিসকাস করে নিজের ক্যারিয়ার টার্গেট ঠিক করা, এখানে আমার মনে হয় একটা ঘাটতি আমাদের মধ্যে আছে। বিশেষ করে অনেকেই এই জায়গাগুলো সম্পর্কে অজ্ঞ। তারা জানেও না যে ডেমনস্ট্রেটর টাইপের একটা পোস্ট আছে যেটাতে অ্যাপ্লাই করলে স্কুলের থেকেও ভালো জব পাই এটা। তা আমি আজকে 3টা বছর আমার ডেমনস্ট্রেটর পাচ্ছি না আগ্রাবাদ মহিলা কলেজে। তো আমি আশায় আছি হয়তো পরের গণ বিজ্ঞপ্তিতে আমি পাবো। কারণ ওই পোস্টটা 10ম গ্রেডের পোস্ট এবং সেই পোস্টটাতে খুবই ভালো একটা মোটামুটি হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায়, প্লাস একটা রিল্যাক্সের জবও বলা যায় আসলে। আর যারা কেমিস্ট্রি ল্যাবে থাকতে চায়, ল্যাব নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য এটা বিশাল সুযোগ। বছর বছর প্রচুর পরিমাণে স্টুডেন্টকে সে তার জ্ঞান বিতরণ করতে পারবে, প্র্যাকটিক্যাল গুলো দেখাতে পারবে, হাতে কলমে শিখাতে পারবে। আমার মনে হয় এই যে আমাদের যারা ক্যারিয়ারে আমরা টিচার হইতে চাই বা ইয়া করতে চাই, ওই যেখানে আছি বা যেটা দিয়ে স্টার্ট করেছি, পাশাপাশি আমাকে এই লাইনের, এই প্রফেশনের A to Z জানতে হবে। কি করণীয় আমার সেটা আগে ডিসিশন নিতে হবে, সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। কারণ আপনার যখন এইজ পার হয়ে যাবে তখন আপনি চাইলেও সবকিছু জানলেও আর কোনো কাজে আসবে না। আমার মনে হয় যারা জুনিয়র আছে, আমার মনে হয় তাদের এই জায়গাটা খুব ফোকাস করা উচিত। যে বিশেষ করে আমরা না জানতে পারি, আমরা জুনিয়র, আমরা ফ্রেশার, যখন আমরা মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছি আমরা কিন্তু এরকম কোনো দিক নির্দেশনা পাইনি। কিন্তু আমরা পাইনি ঠিক আছে, এখন যারা আছে তারা চাইলে এরকম যারা আছে, যারা এই সেক্টর গুলোতে আছে জানে, তাদের সাথে ডিসকাস করে নিজের একটা ক্যারিয়ার সেট করতে পারে, A to Z জানতে পারে, তাহলে সেই অনুযায়ী সে প্রিপারেশন নিয়ে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারে। এবং আমি যেটা দেখেছি এনটিএসসি এর মাধ্যমে সরকার অনেক মেধাবীদেরকে নিয়োগ দিয়েছেন এবং এটা একটা বিশাল সাফল্য কিন্তু আমাদের। যেটা বলবো আমরা এই বিশাল একটা সেক্টর আসলে টিচার হতে পেরেছে আসলে এই সরকারি ভাবে। যদি সেটা না হতো, সরকার যদি এই সুযোগটা না করতো, তাহলে হয়তো আমরা এখনো আহ, দেখা যেত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট তো আছেই, আরো বেশি সংকট থাকতো। অনেকে টিচার হতে চেয়েও বা চাকরি করতে চেয়েও পারতো না। আমাদের বর্তমান যে আহ, অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনারাও এসে কিন্তু একটা বিশাল নিয়োগ কিন্তু আসলে দিয়েছেন। কিছুদিন আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট হলো। আমাদের অনেক ভাই বোনেরা কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে জয়েন করেছে। আমার মনে হয় যারা টিচিং আসতে চায় তারা হচ্ছে বিসিএস অথবা শিক্ষক নিবন্ধন, আর পাশাপাশি বাহিনীর যে কলেজগুলো আছে সেগুলোতে ফোকাস করতে পারে। আর যদি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে সে জব স্টাডি করে, পাশাপাশি তার হচ্ছে এই সমস্ত সেক্টর গুলোতে ফোকাস করে তাকে জবের এক্সাম গুলো দিতে হবে, নিজেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কারণ প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে আসলে টিচিং এর কোনো ক্যারিয়ার আছে বলে আমি মনে করি না। তবে ওই যে আপনি যে প্রশ্নটা করছেন, স্টার্টিং এর জন্য ওই ফেজটা দরকার আছে এবং সেটা আপনাকে অনেক বেশি অভিজ্ঞ করে তুলবে। না, আমি আশা করি আমি আমার জুনিয়রদেরকে অবশ্যই বলবো যারা টিচিং এ আসতে চায় তারা অবশ্যই পরীক্ষা লেকচারার পোস্টের জন্য যেমন দিবে, ডেমনস্ট্রেটর পোস্টের জন্য অবশ্যই পরীক্ষা দিবে। কারণ এই পোস্টটাও তো দরকার। এবং যারা কেমিস্ট ল্যাবে থাকতে চায়, কাজ করাতে চায়, শিখতে চায়, তারাও কিন্তু এটাকে আমার মনে হয় এনজয় করবে। এবং এটা একেবারেও খারাপ না। আমি যদি বলি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে পোস্টটা, সেটা তো আমার জানা, যতটুকু জানা সেটা হচ্ছে 11তম গ্রেড, বাট ডেমনস্ট্রেটর ডেমনস্ট্রেটর পোস্টটা হচ্ছে 10ম গ্রেডের। এই জবটা সম্ভবত আরো একটু আমি মনে করি অন্তত গ্রেডিং এর দিক থেকে অনেক স্টুডেন্ট আসে আমাদের যারা বাবা সিএনজি চালায়, গরিব, টাকা পয়সা দিতে পারে না। তাদেরকেও কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে আসলে পড়াই। কারণ আমি মনে করি এই স্টুডেন্টটা যখন একদিন ভালো কোথাও যাবে, একবারের জন্য হলেও সে আমাকে স্মরণ করবে, আমার নামে একবার হলেও ভালো কথা বলবে। তা আমি আসলে এই কলেজের বাইরে বা মানে কলেজ টাইমের বাইরে গিয়ে আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা কেমিস্ট্রি পড়তে চায়, কেমিস্ট্রি শিখতে চায়,
তাদেরকে নিয়ে আসলে আমি সময়টাকে উপভোগ করি এবং তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা করার আমি সেটাই করার চেষ্টা করি। এটা কোনো কোচিং না, আসলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে আমরা প্রাইভেট সিস্টেমে আমরা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে আসলে ডিসকাশন করি। মানে এটার যদি প্রয়োজনীয়তার কথা বলি তাহলে অবশ্যই প্রয়োজন আছে, কারণ আমাদের অনেক সময় দেখা যায় প্রতিবন্ধকতা থাকে। বিভিন্ন কলেজে হচ্ছে বিভিন্ন ধরনের এইচএসসি পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিভিন্ন কারণে অনেক সময় হয়তো দেখা যায় ঠিকঠাক ক্লাস যতটুকু প্রয়োজন আসলে হয়তো 100% ততটুকু হয় না। তখন তাদের এক্সট্রা সাপোর্টের প্রয়োজন, বা শিক্ষক সংকটের একটা ব্যাপার থাকে। তখন এক্সট্রা হচ্ছে আসলে সাপোর্টের প্রয়োজন হয়। তো সেই কারণেই আমি বা আমরা যারা এই লাইনে আছি আমরা চাই যে আমাদের সেই শিক্ষার্থীদের যে গ্যাপটা থাকে বা ল্যাকিংসটা থাকে সেটা আসলে পূরণ করে দেওয়ার জন্য। সেই কারণেই আমি আমার টাইমটাকে উপভোগ করি। যারা শিখতে চাই তাদেরকে আমরা যতটুকু পারি শিখাই, তাদের সাথে সময়টা এনজয় করি। তবে এখানে বাণিজ্যের ব্যাপারটা একেবারেই নেই, কারণ আমরা এমন হাজারো স্টুডেন্ট আছে যাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমরা 8-10 মাস, 1 বছর, 2 বছরে করিয়েছি। তো এই ক্ষেত্রে আমি এই ব্যাপারটাকে এনজয় করি। আমি মনে করি যে আহ, এটাতে ফেমটা বেশি ইম্পর্টেন্ট। আমি যখন 20টা কলেজের 20 ধরনের স্টুডেন্টকে পড়াচ্ছি এবং তারা যখন ভালো কোথাও যাচ্ছে, তখন কিন্তু আমার একবারের জন্য হলো আমার ফেস ভ্যালুটা বাড়তেছে, তাদের প্রশংসা পাচ্ছি, সবার কাছে একটা সম্মান পাচ্ছি। আমি এখানে একটা ঘটনা শেয়ার করতে চাই, গতকালকের ঘটনা। গতকালকে আমি কোনো একটা প্রয়োজনে একটা দোকানে গিয়েছি আমার ভাইরা ভাইকে নিয়ে। তো ভাইরা ভাই হচ্ছে ওই দোকানের লোকটার সাথে পরিচিত। তো সে হচ্ছে আমাকে পরিচয় করাই দিতে যাবে, তখনই দেখলাম দোকানের ছেলেটা আমাকে হাত বাড়াই দিয়ে বললো, আপনি আরজু ভাই না? আমি বললাম হ্যাঁ তুমি। বলে যে ভাই আমি তো আপনার 2016 সালের ভার্সিটি অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আপনার কথা খুব মনে পড়ে, আমি প্রায় সবাইকে আপনার কথা বলি। তো এই জিনিসটাই আসলে টিচিং এর প্রাপ্তি। আমরা এক্সট্রা করে যে এফোর্টটা দিই সেটা শুধু এই সম্মানের জন্যই। আর হচ্ছে এটা একটা অন্যরকম প্রাপ্তি, অন্যরকম ভালো লাগা, যেটা টাকা পয়সা দিয়ে আসলে হয় না। এটাকে আমি খুব এনজয় করি। আমার প্রতি বছর যখন এই যে আমার কাছে এটাকে চ্যালেঞ্জিং মনে হয়, আমি মেডিকেলে কিন্তু টিকি নাই, শুরুতে আমরা বলেছি আমি মেডিকেলে চান্স পাই না। কিন্তু যখন এই যে প্রতি বছর আমার হাত ধরে আমার অনেক স্টুডেন্ট মেডিকেলে চান্স পায়, বিলিভ ইট অর নট ভাই, আমার কাছে মনে হয় যে আমি টিকে গেলাম। মানে ওদের এক একজনের সফলতা মনে হয় যেন আমি টিকছি। আমার স্টুডেন্ট সোহরাওয়ার্দী মেডিকেল টিকছে, মনে হচ্ছে আমি টিকছি। আমার স্টুডেন্ট ঢাকা মেডিকেলে টিকছে, মনে হচ্ছে আমি টিকছি। আমার স্টুডেন্ট বুয়েটে চান্স পাইছে, মনে হচ্ছে আমি টিকছি। এটা একটা অন্য রকমের প্রাপ্তি, অন্য রকমের ভালো লাগে আসলে, যেটা কখনো টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে আসলে হয় না আসলে। তো এইটাকে এনজয় করি বলেই আমি এখনো পর্যন্ত টিচিংটাকে এনজয় করি। আমি চেষ্টা করি সবার সাথে এই সময়টাকে উপভোগ করার। যারা আসলে এক্সট্রা টাকা ইনকাম করবে, কোচিং চালাবে এইরকম উদ্দেশ্য নিয়ে আসলে টিচিং আছে, আমার মনে হয় না তারা টিচিংটাকে এনজয় করতে পারে, এবং তাদের শিক্ষাটা আসলে সেবা থাকে কিনা সেটা আমি আহ, সন্দিহান। আমার কাছে যেটা মনে হয়, আপনি যখন টিচিংটাকে এনজয় করবেন, স্টুডেন্টদেরকে আপনার 100% দিবেন, ওদের জন্য আন্তরিক হবেন। আপনি যে টাকা পয়সার ব্যাপারটা বলতেছেন, অনেক স্টুডেন্ট তো এফোর্ড করতে পারে, অনেকের তো সেই সামর্থ্য আছে, তারা তখন আপনাকে অবশ্যই সেটা দিবে এবং নিজ দায়িত্বেই দিবে। দেখা যাবে তখন আপনি এক্সট্রা করে কিছু সাপোর্ট পাবেন। কিন্তু আপনি এত টাকা কামাবেন, এই 10 গুণ কামাবেন, 20 গুণ কামাবেন, এরকম কোনো টার্গেট নিয়ে আসলে টিচিং আসা যায় না। আমার মনে হয় এরকম কোনো টার্গেট হয়ও না আসলে। কারণ আপনি যখন টিচিংটাকে এনজয় করতে পারবেন, টিচিংটাকে উপভোগ করবেন, তখন ওই কিছু এক্সট্রা সাপোর্ট আপনার অটো আসবে। তবে আপনাকে মাথায় এটাও রাখতে হবে, এটা একটা সেবামূলক জায়গা, এটা একটা শিক্ষা সেবার জায়গা। আপনাকে কিন্তু টাকার জন্য আপনি পড়াবেন না, আপনি পড়াবেন যারা অসহায় দরিদ্র তাদেরকে আপনি ফ্রিতে পড়াবেন। তখন দেখবেন যারা স্বাবলম্বী আছে, যাদের এফোর্ড করার ক্ষমতা আছে, তারাও আপনাকে হেল্প করবে। আপনি মানুষকে হেল্প করবেন, আল্লাহও আপনাকে হেল্প করবে। কোনো না কোনো ভাবে আপনার রিজিকে বরকত হবে, আপনার ইনকাম বাড়বে। তো আমার মনে হয় ওইরকম কোনো টার্গেট সেট করে এত গুণ বাড়বে, এত গুণ করবো, এই করবো সেই করবো, এইভাবে আসলে টিচিং আসা যায় না। টিচিং এ আসতে গেলে যে আগেই বলছি, ডেডিকেটেড, আমি পারবো কিনা, এনজয় করবো কিনা। যদি সম্মানটাই তো থাকবে, টাকা পয়সা যদি এত নাও হয়, আমি জবটা কন্টিনিউ করবো কিনা এসব বিবেচনা করেই আসলে টিচিং আসা উচিত। থ্যাংক ইউ আরজু ভাই। সো আচ্ছা, হ্যাঁ, আরজু ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি হ্যাঁ, সবসময় এনজয়মেন্টের কথাটা বারে বারে আনতেছেন যে একটা মানুষ এনজয় করবে, আর মানে যত বেশি এনজয় করবো আমি তত বেশি একটা জিনিস শিখবো, একটা জিনিসকে সামনের দিকে ভাববো। তো আমি কিভাবে বুঝবো যে আমার থেকে আরেকটা মানুষ আরো বেশি এনজয় করতেছে না কিনা, বা আমার এনজয়মেন্টটা যে আরেকটা জায়গায় আরো বেশি হবে না, এটা আমি কিভাবে বুঝবো? এক, আরেকটা হচ্ছে আমার প্রশ্ন যে আপনি আহ, সফলতাটা কিভাবে দেখেন একজন শিক্ষকের, যে সেটাকে আপনি নিজেই খুব মানে খুব গভীরভাবে পড়াশোনা করছেন, একটা জিনিসের খুব গভীরে গেছেন, সেটা ছাত্রদেরকে দিচ্ছেন, নাকি আপনার ছাত্রটা আপনি যাই দিচ্ছেন না কেন
সেটাকে অ্যাম্প্লিফাই করে আরো বেশি কিছু অর্জন করতেছে? মানে ছাত্রদের অর্জনটাকে আপনি দেখছেন নাকি নিজের অর্জনটাকে খুব বেশি দেখছেন? মানে আপনার কোন পয়েন্টটা, নাকি একেবারে মিডল কোন একটা পয়েন্টে আপনি নিজেকে রাখেন? মানে কোন জায়গায় আপনি আপনাকে সফল দেখতেছেন আর এনজয়মেন্টটা? দুইটা প্রশ্নের অ্যান্সার একটু ছোট করে দিবেন। আচ্ছা, আমি যদি সংক্ষেপে বলি, এনজয়মেন্টের যে ব্যাপারটা আসছে, আমি ধরেন আপনার আমাদের কেমিস্ট্রির অনেকগুলো টপিক থাকে যেগুলো আসলে আপনি নর্মালি এভাবে আমি কথা বলছি এভাবে বুঝে নিতে পারবেন, কিন্তু ব্যাপারটাকে উপভোগ্য মনে হবে না। তো আপনি সেই টপিকটাকে যদি এমন কোনো ভাবে মজা করে পড়াতে পারেন যে এটার কারণে স্টুডেন্টদের কিউরিসিটি বাড়বে, ইন্টারেস্ট বাড়বে, হুম তারা হুম। এই ব্যাপারটাকে আরো জানতে চাইবে, তো সেইটা যদি আপনি স্টুডেন্টদের মধ্যে করতে পারেন, আমার মনে হয় তখন স্টুডেন্টরা কিউরিয়াস হলে, তারা জানতে চাইলে, তারা এনজয় করলে আপনিও এনজয় করবেন। আপনি এনজয় করছেন মানে ব্যাপারটা হচ্ছে তারা এনজয় করছে কিনা, আপনি পড়াচ্ছেন তারা এটাকে নিতে পারছে কিনা, তারা উপভোগ করছে কিনা, তারা মনোমুগ্ধকর ভাবে আপনার দিকে তাকিয়ে আছে কিনা, তারা শিখতে চাচ্ছে কিনা, আপনার কথাবার্তা শুনে তারা আরো ইন্সপায়ার্ড হচ্ছে কিনা, এই ব্যাপারটা নিয়ে আরো জানার আগ্রহ বাড়ছে কিনা, এই ব্যাপারটাকে আমি এনজয়মেন্ট বলছি। এনজয়মেন্ট বলতে আমি ফ্র্যাঙ্কলি কথা বলতে পারছি, কথা বলছি, এটাকে আমি এনজয়মেন্ট মনে করি না। আমি মনে করি যে স্টুডেন্টরা কতটুকু পাচ্ছে, ওরা আমার কথাবার্তাগুলো শুনে আগ্রহী হচ্ছে কিনা, কেমিস্ট্রিটাকে এনজয় করছে কিনা, সেটাই হচ্ছে আমার এনজয়মেন্ট। আর একটা সেকেন্ড যে কোয়েশ্চেনটা করেছেন তাইব ভাই, সেটা কি ছিল? সেটা ছিল যে আহ, মানে আপনি আপনার সফলতাটাকে নিজের মধ্যে দেখেন নাকি, যেটা বললেন সফলতার আপনার ছাত্ররা সফলতার যখন ব্যাপারটা। ডাক্তার হচ্ছে। না না, আমি কখনো সফলতাটাকে আমার নিজের মধ্যে দেখি না। আমি মনে করি যখন একটা স্টুডেন্ট এসে আমাকে বলে যে স্যার এই ব্যাপারটা এরকম হইলো কেন, স্যার এরকম হইলে দেখেন তো কেমন হবে, চলেন না আমরা এটা নিয়ে আরেকটু জানি, আমি মনে করি এটাই আমার সফলতা। যে একটা স্টুডেন্টের মধ্যে কিউরিসিটি বাড়ানো, তাদের জানার আগ্রহটা বাড়ানো, এবং তারা যে জ্ঞানী হবে বা জানতে চায়, তারা কিছু শিখতে চায়, আমি মনে করি এটাই সফলতা। আর আমার সফলতার কথা যদি আপনি বলেন, আমার আসলে এই যে চাকরি, স্থায়ী চাকরি বা বেতন পাচ্ছি, এই ধরনের কোনো সফলতাকে আমি সফলতা আসলে মনে করি না। আমি মনে করি যদি টিচিং এ আসতে চাই, তাহলে তার স্টুডেন্টরা কেমন এনজয় করছে, তারা ভালো করছে কিনা, তারা ভালো বুঝছে কিনা, তাদের মধ্যে শিখার আগ্রহটা বাড়ছে কিনা, এই জিনিসগুলাই হচ্ছে আসলে আমাদের সফলতা। কারণ বিলিভ ইট অর নট, আমাকে যখন একটা স্টুডেন্ট বলে ফোন করে যে স্যার আমি তো চিটং মেডিকেলে টিকছি, আমার জন্য দোয়া করিয়েন, তখন মনে হয় আসলেই আমি সফল। কিন্তু ওই ক্ষেত্রে সে যে চিটং মেডিকেলে টিকছে, সে কি এটার জন্য আমাকে এসে কিছু টাকা বোনাস দিয়ে যাবে, সে কি এসে আমাকে গিফট দিয়ে যাবে, ব্যাপারটা এরকম। আমি সফলতা সেটা মনে করি না। আমি সফলতা মনে করি স্টুডেন্টরা যখন কিউরিয়াস হয়, জানতে চায়, কেমিস্ট্রিটাকে শিখতে চায়, এবং তারা আমার লেকচারটা এনজয় করে, তারা খুব উপভোগ করে, মনোমুগ্ধকর ভাবে একদম এক মনে শুনে দেখে, এই জিনিসটাকে আমি মনে করি আমার সফল। আরজু ভাই, আমি জাস্ট মানে এইটা হচ্ছে আমাদের একটা মজার প্রশ্ন, মজার পার্ট, যেহেতু ক্যারিয়ার নিয়ে কথা বলি, তাহলে একটা ইনকামের ব্যাপার স্যাপার আছে। আপনি অলরেডি হিন্টস দিয়েছেন, যারা বুঝার তারা বুঝবে। তাও আমরা একেবারে সরাসরি কথা বলি, কারণ প্রথম এপিসোডে আমরা এটাই বলছি। মাহবুব ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে একজন ফার্মাসিস্ট হয়ে কিভাবে একটা ইনকাম চিন্তা করা যায়। আমি আমার কেমিক্যাল সাইড থেকে বলছি। তা আপনাকে যদি প্রশ্ন করি যে আহ, একজন টিচার কখন 6 ফিগারের একটা অঙ্ক চিন্তা করতে পারে? মানে আমি আমার জার্নি শুরু করলাম, মানে ধরেন আমি সাইড ইনকামও হালকা করছি, আমার প্রফেশন থেকেও আসছে, 6 ডিজিট আমি কখন হিট করব, মানে আফটার স্টার্টিং মাই ক্যারিয়ার? আপনার কি মনে হয়? না না না, আমি কখনো আসলে টাকা পয়সা নিয়ে বা এইভাবে কখনো চিন্তাও করিনি। বিলিভ ইট অর নট, আমি কখনো টিচিং এ কত টাকা বেতন পেয়েছি বা আমার কলেজ থেকে কত টাকা স্যালারি দিচ্ছে, এটা আমার জন্য কম হচ্ছে কিনা, বেশি হয়ে গেছে কিনা, এগুলো আচ্ছা, নিয়ে আমি কখনোই আসলে ভাবিনি। আমি প্রত্যেকটা দিন শুধু এটাই ভাবি যে পরের দিন নাইস। ক্লাসে আমি কি পড়াবো, পরের দিন ক্লাসে আমার স্টুডেন্ট গুলো এনজয় করবে কিনা, পরের দিন ক্লাসে তারা আমার কথা শুনে আহ, মজা পাবে কিনা, পড়াটাকে উপভোগ করবে কিনা। আমার মাথায় শুধু সারাক্ষণ এটাই চলে। আসলে কখনো টাকা পয়সা নিয়ে বা কত কামাবো, কত কি করবো, কত হচ্ছে, এগুলো নিয়ে কখনো আমি বসিও না, নাইস। চিন্তা করি। আমি অ্যাকচুয়ালি ইন জেনারেল জানতে চাইছি, আপনি তো আরো কেমিস্ট্রি স্যারদেরকে দেখছেন, মানে আফটার 10 ইয়ার্স 15 ইয়ার্স আমি কি একটা ভালো লাইফ, ভালো লাইফ বলতে আমি কি কার কিনতে পারবো, আমি কি একটা বাড়ি বানাইতে পারবো, মানে আফটার স্টার্টিং এ ক্যারিয়ার ইন কেমিস্ট্রি এজ এ টিচার? ভাই এইটা এইটা এই প্রশ্নটার ক্ষেত্রে আমি বলি যে বাড়ি পার্সপেক্টিভ। বানানো, গাড়ি বানানো,
এটা তো অনেক প্রফেশন থেকেই পারা হ্যাঁ, যায়, হ্যাঁ। অনেকে কেউ পারে অনেকে ডাকাতি পারে করে না। করছে না, ডাকাতি করে দুই এটা দিনে হচ্ছে তো আপনি করছে। হ্যাঁ, কিভাবে নিচ্ছেন। হ্যাঁ, কেউ 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 ডাকাতি করেও করছে না। তো আমার আচ্ছা। মনে হয় আপনি কিভাবে নিচ্ছেন সেটা। আমার এখনো পর্যন্ত এই টাইপের কোনো ফ্যান্টাসি হয়নি যে আমি বাড়ি করব, গাড়ি করব। আমি জাস্ট পড়াচ্ছি, ভালো লাগছে, এনজয় করছি, সবাই উপভোগ করছে। আমি এটাকেই এখনো নাইস। পর্যন্ত আমার লাইফ মনে করি। এর বাইরে আমি কি করব, আমি এটা করে ফেলবো, আমি ভবিষ্যতে এত টাকা কামাবো, এত কোটি টাকা কামাবো, এরকম বাড়ি করব, গাড়ি করব, এরকম কোনো ফ্যান্টাসি আসলে আমার কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও নাই। আমি এগুলো নিয়ে কখনোই ভাবি না। আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয়, আমি নিজের বাসায় আছি, মা বাবার সাথে আছি, ফ্যামিলির সাথে সময় কাটাতে পারছি, আমার শিক্ষার্থীদেরকে কিছু দিতে পারছি, একটা যেখানে যাচ্ছি রেসপেক্ট পাচ্ছি। আমার কাছে মনে হয় আমার কাছে এটাই এনাফ, আর এর বেশি কিছু প্রয়োজন নাই মনে হয় আমার। আমরা শেষ করতে যাচ্ছি আরজু ভাই। আমি জাস্ট আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে আহ, আপনি ছাত্র আরজুকে শিক্ষক আরজু হিসেবে যদি বর্তমানে কোনো সাজেশন দিতে চান, মানে আপনাকে আবার সেই সময় নিয়ে গেলেন যে আপনি কিছু টিপস দিবেন, আপনি কি টিপসটা দিতেন সেই ছোটবেলার আরজুকে বা ছাত্র আরজুকে? যদি আপনি সেখানে নিয়ে যেতেন, তাহলে আপনি আজকে নিজেকে আরেকটু ইয়ে করতেন আর কি। তো আমি যদি কোনো টিপস দিতে চাই, তাহলে আমি একটাই বলতাম যে আমরা পড়াটাকে এনজয় করব, পড়াটা বুঝবো, এটার এ টু জেড আমি জানবো। যেমন আমি যদি আমার লাইফ থেকে বলি, ভাই আপনি বিলিভ করবেন কিনা আমি জানি না, আমি ক্লাস 9 পর্যন্ত যখন কেমিস্ট্রি পড়তেছি আমি কিছুই বুঝতাম না। আমার এখনো মনে আছে, পর্যায় সারণী নিয়ে আমি আমার এক শ্রদ্ধেয় স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার এটা কি। উনি আমাকে একটা ধমক দিয়ে বলছিলেন, তোরা এত কিছু বোঝার তো দরকার নেই, তোরে আচ্ছা। বলছি এটা মুখস্থ করতে, মুখস্থ করতে। তো আমার কাছে মনে হয় আমাদের শিক্ষার্থীর জন্য এটা একটা বড় অন্তরায়। বর্তমানে অবশ্য শিক্ষার্থীগুলো হচ্ছে এই ক্ষেত্রে অনেক বেশি সচেতন। তারা আহ, বিভিন্ন মাধ্যমে হোক, তাদের নলেজটা ওপেন সোর্স হয়ে গেছে। আসলে তারা বিভিন্ন, ওই যে মাহবুব হুম। ভাই যেটা বলি, ইউটিউব থেকে, আহ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে তারা কিন্তু শিখছে। তো আমার মনে হয় একটা স্টুডেন্টের যেটা দায়িত্ব সেটা হচ্ছে রুটিন মাফিক, নিয়ম মাফিক পড়াশোনা করা, এবং যখন যেটা পড়ছি সেটাকে ডিটেইলস, ইন ডিটেইলস, বেসিক সহকারে বুঝে কমপ্লিট করা। মানে বইটাকে, পড়াটাকে পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে নলেজ বা জ্ঞান হিসেবে নেওয়া, এবং এটা জানা, এ টু জেড জানা বোঝা। আমার মনে হয় এটা করলেই রেজাল্ট যেমন ভালো হয়, ভবিষ্যতে ক্যারিয়ারও ভালো হয়, এবং ওই মানুষটা আসলে প্রকৃত জ্ঞানী হিসেবে নাইস। বেড়ে ওঠে।